হাসি দিয়ে চলে গেল। বর্ষা হাসলে খুব সুন্দর লাগে। থ্যাঙ্কস গড, বর্ষার মনটাকে উদার করে দেওয়ার জন্য। এত সুন্দর ব্যবহার, পুরানো সব রাগ অভিমান সব পানি হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়লাম। আজ কতদিন পর শান্তির ঘুম আসলো। সকালে খুব শান্তিতে ঘুমিয়েছি, কম্বল মুড়ি দিয়ে। তখন অনুভব করলাম কেউ আমার মুখে ঠান্ডা কিছু একটা দিছে। ঘুম ভাঙতেই দেখি বর্ষা আমার মুখে ওর ঠান্ডা হাত দিয়ে রাখছে। শীতের সকালে ঠান্ডা হাত গায়ে দিছে। কেমন রাগ সেটা বলে বোঝানোর মতো না। প্রচণ্ড রকমের রাগ হচ্ছিল, কিন্তু বর্ষার হাসি দেখে রাগগুলো জল হয়ে গেল। এত সকাল হয়ে গেছে তবু উঠছিস না? আর দেরি করলে কিন্তু মোটর থেকে পাইপ লাইন নিয়ে এসে গায়ে পানি দেব। ব্যস্ত ওঠ, ফ্রেশ হয়ে নে, আম্মুরা খালাম্মুর বাসে যাবে। বললেই হয়। ঠান্ডা হাত গায়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? এতদিন তো শত্রু হয়ে তোকে জ্বালাতাম, আর এখন বন্ধু হয়ে খুব জ্বালাবো তোকে। তোকে রাগাতে আমার খুব ভালো লাগে। নে, উঠে ফ্রেশ হয়ে নে, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। বর্ষা খাট থেকে নেমে বাহিরে চলে গেল, আর আমি আরামদায়ক কম্বল থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বর্ষার দেওয়া লেদার গায়ে দিয়ে বাহিরে আসি। এসে দেখি আম্মুদের গোছানো প্রায় শেষ। আম্মু, তোমাদের গোছানো শেষ? আমরা আর কি গোছালাম, সব তো বর্ষা গুছিয়ে দিল, আমরা তো বসেছিলাম। মেম সাহেবের তো দেখছি খুব তাড়া। মোটেও না, খালা আম্মু নতুন জায়গায় আসছে, তাই আম্মুকে যেতে বলেছি, না হলে আমি যেতে দিতাম না। নাও চলো তাড়াতাড়ি যাই। তোমরা ব্যাক করবে কবে? 2-1 দিন পর। তাই অনেক? কি অনেক? না, অনেক দিন। তাই বলছি। আচ্ছা চলো আমাদের সাথে গাড়ি পর্যন্ত চলো। হ্যাঁ চলুন। আমি ব্যাগটা নিলাম, তারপর তাদের গাড়িতে বসিয়ে দিলাম। সাবধানে যাবেন, আর খুব তাড়াতাড়ি চলে আসবেন। বাবু বর্ষা, তোরা চলে আসিস কাল, তাহলে আমরা পরশু চলে আসতে পারবো, তোদের সাথে চলে আসবো। আচ্ছা সে হবে, তোমরা এখন যাও, মামা গাড়ি স্টার্ট দিন। গাড়ি চলতে শুরু করলো। বাবু তুই বাসায় যা, আমি একটু পরে আসছি, একটা ইমার্জেন্সি কাজ আছে। কখন আসবেন? ঘন্টা 2 পরে। ঠিক আছে যান। আমিও এক জায়গায় যাব, আমারও একটু দরকার আছে। আমি বাসা থেকে গুছিয়ে চলে গেলাম প্রয়োজন মেটাতে। বাসায় আসতে একটু লেট হলো। 3 ঘন্টা পর বাসায় আসলাম। তারপর কাগজটা ড্রয়ারে রাখলাম। তারপর বাহিরে আসলাম। এসে দেখি বর্ষা বাহিরে বসে আছে। বর্ষাকে কেমন জানি চিন্তিত দেখাচ্ছে। মেম সাহেব কি চিন্তা করছেন? আম্মুর কথায় যেন ওর জ্ঞান আসলো। না কিছু না, কোথায় গেছিলি? এত দেরি কেন হলো? জ্যামে আটকে গেছিলাম। বাবু তুই বস, আমি তোর তোর জন্য জুস নিয়ে আসছি। শীতে কেউ কি জুস খায়? খেলে ভালো লাগবে, আরাম ফিল করবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। কি হলো? বর্ষা শীতের মধ্যে ঘামছে। বর্ষা কিচেন রুমে চলে গেল। বর্ষা তো ওখানে একা একা আছে। আমি যাই, গিয়ে দেখি কিভাবে জুস বানাই। আমি উঠে কিচেনের দিকে এগোতে লাগলাম। বর্ষা তখন কার সাথে ফোনে কথা বলছে, কি বলছে জানার জন্য জানালার ধারে দাঁড়ালাম। কথাগুলো ঠিক এমন। এটা খেলে মরবে তো? মরবে। তোরা কাজটা কি ঠিক করেছিস? ঠিক না তো কি, আমার সম্পত্তি সব আব্বু ওই ফকিনি এতিমকে দিয়ে দেবে, তাই আমি বসে বসে দেখবো? আব্বু বলে কি, বাবু যদি সম্পত্তি আমাকে দেয় তবে নাকি আমি পাবো, তা না হলে না। কিন্তু আব্বু তো জানে না তার মেয়ে কত জেদি, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। বাবুকে বাবুকে মেরে ফেললে আমার ঘাড়ে দোষ যেন না চাপে, সেজন্য এই 2 দিন ফকিন্নির সাথে কি ভালো ব্যবহারটাই না করলাম, যাতে করে আব্বু বুঝতে না পারে আমি মেরেছি বলতে সরিয়ে দিয়েছি পথের কাঁটাকে। আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে এই ফকিন্নি। সেই ছোট থেকে ওকে সরানোর অনেক চেষ্টা করেছি, চলে বলে কাজ হয় নাই, এখন কৌশল করেছি। তবু পৃথিবী থেকে সরাবি? এতিমদের বাঁচার কোনো অধিকার নেই, ওরা এক একজন আমাদের মতো মেয়েদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। যা ভালো বুঝিস তাই কর, তবে সাবধান কথাটা লিক হয় না যেন, তাহলে কিন্তু আমাদের ফাঁসিতে ঝুলতে হবে। নারী কাকপক্ষিতেও জানবে না, মরলেই গুম করে দিব। আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারছি না। পৃথিবীটা অন্ধকার করে আনছে, মাথা ঘুরছে। শুধুমাত্র সম্পত্তির জন্য আমার সাথে এত বড় অভিনয়, আর আমি এত বড় বোঝা। আজ এতিম বলে আমি এত খারাপ, আমি ফকিন্নি,
তাই বলে এত অবহেলা, এত বড় ছলনা? তবে তাই হবে। বর্ষা যেটা চেয়েছে, আমি তো অনাথ। আমার জন্য কেন একটা মেয়ে এতটা ঝামেলা সহ্য করবে? আমার তো আসলেই বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তাড়াতাড়ি জানালার ধার থেকে নিজের রুমে চলে আসলাম। এত বড় ছলনা করলো আমার সাথে, এত নিখুঁত অভিনয়। আমি এতটাই অপ্রয়োজনীয় বস্তু? ঠিক আছে, যার প্রয়োজন নেই সে চলে যাবে। আমি তো আসলেই একটা বোঝা। আমি ড্রয়ার থেকে কাগজ, যেটাই আমি সবকিছু বর্ষার নামে দিয়ে দিছি, সেটা লুকিয়ে পকেটে রাখলাম। চোখের পানিটা মুছে আয়নাতে দেখলাম, না ঠিক আছে, বোঝা যাচ্ছে না। আমি রুম থেকে সোজা বর্ষার কাছে চলে আসলাম। কই গিয়েছিলে বাবু? রুমে। নে জুসটা খেয়ে নে। কই দেন মেম সাহেব। বর্ষা গ্লাসটা এগিয়ে দিল। আমি দেরি না করে জুস নামক বিষটা একেবারে খেয়ে নিলাম। বর্ষা হয়তো অপেক্ষা করছে কখন মরবো। আমি এবার দলিলটা বের করে বর্ষার হাতে দিলাম। কি এটা? দলিল? কিসের কিসের দলিল? কেন জানেন না মেম সাহেব? এটা আপনার সম্পত্তির দলিল, যার জন্য আমাকে মেরে ফেলেছেন। কি 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 বলছিস তুই? মেম সাহেব, আমি গরিব তবে লোভী না। বিষটা যদি আজ না খাইয়ে ছোটবেলায় খাইয়ে দিতেন, তাহলে আমাকে আর এত কষ্ট পেতে হতো না, আর আপনাকেও অত ঝামেলা সহ্য করতে হতো না। তুই জানিস? মেম সাহেব, মরার আগে কয়েকটি কথা বলি শোনেন। আমি আপনার শত্রু ছিলাম না। আমি ছোট থেকে এতিম তো, তাই একটু ভালোবাসা খুঁজেছি, আর খুঁজতে খুঁজতে আপনার বোঝা হয়ে গেছি। আমার না সম্পত্তির উপর লোভ নেই, লোভ ভালোবাসার উপর। তুই জানতিস তবুও কেন খেলি? মেম সাহেব, পারছি না বোঝা হয়ে থাকতে। বিষাক্ত হয়ে গেছি। আর হয়তো কিছু সময় থাকছি, তারপর বাবু নামে কেউ থাকবে না, আর আপনার বোঝা হয়ে থাকবে না। আব্বু আম্মুর খেয়াল রেখেন। আর হ্যাঁ, একটু মনে রেখেন, বাবু নামে কেউ ছিল যে খুব বিরক্ত করতো আপনাকে। আর হ্যাঁ, আপনার কাজে অনেক খুশি হয়েছি, একটু রাগ করিনি। ধন্যবাদ মুক্তি দেওয়ার জন্য। তুই জেনেও কেন করলি? কেন খেলি? আর কথা বলতে পারছি না। গলার শ্বাসনালী বন্ধ হয়ে আসছে। চোখে সবকিছু অন্ধকার দেখি। মুখ দিয়ে ফেনা পড়ছে। ঝাপসার উপর দিয়ে দেখলাম বর্ষা যেন কান্না করছে। না, হয়তো ভুল দেখছি। দম নিতে পারছি না। তখন খুব কষ্ট হচ্ছিল। তারপর আর কিছু মনে নেই, হয়তো শেষ হয়ে গেছে। বাবু নামের কেউ আর বিরক্ত করবে না বর্ষাকে। আমার যখন জ্ঞান আসলো, তখন দেখি একটা রুমে আমার পাশে আম্মু আঙ্কেল খুশি দিয়া বসে আছে। সবার চোখে পানি। কথা বলতে পারছি না। গায়ে কোনো শক্তি নেই, যেন সদ্য জন্ম নেওয়া বাচ্চা। কথা বলতেও পারছি না। আমাকে হসপিটালে কে নিয়ে আসলো? সবাই কেন কান্না করছে? আর আমাকে কেন বাঁচালো? বাবু, কেমন লাগছে তোর এখন? কথা বলতে পারছি না। ইশারা করে বোঝালাম ভালো। আমাকে কেন বাঁচালো? আর বর্ষা কই? আমি ভাবতেও পারছি না আমার কোন পাপের ফল ওই মেয়ে। ও এত নিচে নামবে আমি ভাবতেও পারছি না। আমি ওরে খুঁজে পাচ্ছি না। একবার পেলে আমি নিচে হাতে ওর গালে বিষ ঢেলে দিব। ওর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার সন্তান না, কুসন্তান। মেম সাহেবকে কিছু বলবেন না। তিনি কোথায়? কথা বলতে পারছি না, তবুও কষ্ট করে মুখ থেকে বের হলো। এত কিছু হলো তবুও ওর নাম তুই বলছিস? ওর নাম মুখে নিস না। জানি না কোথায় গেছে। যেখানে যাই যাক, তোকে ফিরে পেয়েছি এটাই অনেক। আমার আর কিচ্ছু চাই না। আমি একটু পানি খাবো। কথা বলার সাথে সাথে খুশি বর্ষার মামাতো বোন নানার বাড়ি, যার সাথে পরিচয়, পানি খাইয়ে দিল। আমি ভাবতে পারছি না আমার মেয়ে এত বড় ছলনা করলো, এত সুন্দর অভিনয় করতে পারলো। আমি পানি খেয়ে একটু গায়ে বল পেলাম। আমাকে এখানে কে নিয়ে আসলো, আর কেন নিয়ে আসলো? বর্ষাপু তোমাকে নিয়ে আসে, তারপর আমাকে ফোন দিয়ে বলে, আর আমরা আসার আগে পালিয়ে যাই। আপুকে আর খুঁজে পাচ্ছি না। আজ একদিন হয়ে গেল। একদিন? একদিন পর তোমার জ্ঞান আসলো। বর্ষা কোথাও জানো? এত কিছুর পরে বর্ষার নাম কেন করছিস? আমি মা হয়ে ওরে ত্যাগ করেছি। আর কে তুই ওর, যে ওর নাম বারবার বলছিস? তোমরা কি সত্যি কেউ জানো না বর্ষা কোথায়? যেখানে থাকে থাকুক। অমন স্বার্থপর মেয়ের দরকার নেই। আমার কোনো মেয়ে নেই। আমার শুধু একটাই ছেলে, আর সে হলো আমার বাবু। আম্মু, আমি আপনাদের পালিত, আর মেম সাহেব কিন্তু আপনার নিজের মেয়ে। প্লিজ তার খোঁজ দিন, কোথায় সে। চুপ করে থাক তুই। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি তোরে বাসায় নিয়ে যাব। আন্টি উঠে চলে গেল। তখন আমি, দিয়া আর খুশি কেবিনে। তোমরা জানো না মেম সাহেব কোথায়? ভাইয়া, এত কিছুর পর তুমি ওই মেয়ের নাম মুখে আনছো?
আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তোমাকে ফিরে পেলাম। ওর নাম আর মুখে এনো না, যেখানে যাই যাক। একটা মেয়ে দুদিন কোথায় গেছে তোমরা একটু খোঁজ নিলে না? তখন আন্টি রুমে আসলো। বাবু বিকালে তোকে বাসায় নিয়ে যেতে পারবো, দুপুরে তোরে আর একবার দেখবে ডাক্তার। আম্মু, তোমরা বাসা থেকে ফ্রেশ হয়ে আসো, তোমাদের চোখ মুখের তো বেহাল অবস্থা হয়ে গেছে। তোরে একা রেখে? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমার কাছে কেউ একটা ফোন দাও। তোমরা গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসো, আমি ততক্ষণ ফোন চালাবো। ভাইয়া নাও আমার ফোন। আচ্ছা, সাবধানে যেও। ওরা চলে গেল। এখানে ওরা আছে, এটা আমার কাছে কেন লাগছে? একটা এতিমের জন্য ওরা কেন কষ্ট করবে? তবে বর্ষা এতটা পাষাণ? বর্ষার মনে কি একটু মায়া নেই আমার জন্য? এতগুলো বছর একসাথে, তবু আমারে মারতে ওর বিবেকে বাঁধল না? এই দুনিয়াতে কি জীবনের থেকেও অর্থের মূল্য অনেক বেশি? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? তবে আমি বর্ষার কাজে কোনো মাইন্ড করি নাই, বিন্দু মাত্র না। তবে বর্ষার জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা গেল কোথায়? বর্ষার কথা চিন্তা করতে করতে অনেকক্ষণ পার হয়ে গেল। আমি তখন খেয়াল করলাম কে যেন দরজার পাশে আমার দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। পর্দা দেওয়া, তার উপর তার মুখ ঢাকা, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে কেবিনে হেলান দিয়ে বসলাম। তখন তারে ভালোভাবে দেখতে পেলাম, তবে খালি তার চোখ দুটি, আর দেখেই চিনতে পারলাম। মেম সাহেব, আপনি এতদিন কোথাও ছিলেন? প্লিজ আমার সামনে আসুন। আমার কথা বলার সাথে সাথে বর্ষা সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি যে দৌড়ে যাব, কিন্তু স্যালাইন চলছে, সেজন্য যেতে পারলাম না। তবে আমি ডাকার সাথে সাথে বর্ষা ছুটে পালালো। আমি বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু চলে গেল। তার মধ্যে আম্মুরা চলে আসলো। আসার সাথে সাথে, আম্মু, বর্ষা এসেছিল কি? কি ওই ডাইনি এসেছিল তোকে মারবার জন্য? দরজার কাছে দাঁড়িয়েছিল, ডাকার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে। আম্মু জানি না ওই মেয়েটা আবার কি ক্ষতি করতে এসেছিল। তোরে এখনই বাসায় নিয়ে যাব, আর মোটেও তোরে একা রাখবো না। শকুনের নজর লেগেছে তোর উপর। আম্মু সাথে সাথে চলে গেল মামার কাছে। খানিক পরে আমার হাত থেকে স্যালাইন খুলে দিল। তারপর সব ঝামেলা শেষ করে আমাকে বাসায় নিয়ে আসলো। আমাকে নিয়ে ধরে সোজা আমার রুমে চলে গেল। তারপর খাটে শুইয়ে দিল। আগের থেকে একটু সুস্থ। আমি চুপচাপ বসে আছি। আমার পাশে দিয়া আর খুশি বসে আছে। তোমরা দুজন আমার একটা হেল্প করবে? কি? বর্ষা কোথায় আছে আমাকে বলবে, ওর খোঁজটা এনে দেবে। না, আন্টি জানলে খুব বকা দেবে। বর্ষা আপুর সাথে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটা কোথায় আছে, খাইছে কিনা, ও আশেপাশে আছে? তুই এখনো ওর নাম করছিস? আমি মা হয়ে ওরে ভুলে যেতে পারছি, আর তুই কেন পারছিস না? আপনি কিন্তু ভুল করছেন। একটা এতিম ছেলের জন্য নিজের মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমরা কি তোর কেউ না? আমরা কি তোর আপন হয়ে উঠতে পারিনি? কেন বারবার নিজেকে এতিম এতিম বলছিস? না না আম্মু, তোমরাই আমার আপন। তোমরা ছাড়া আমার আর কে আছে? কিন্তু মেম সাহেব, ও আমার অনেক আপন, তারে যে মিস করছি। ওই মেয়ে তো তোকে কিছু ভাবে না। তাতে কি? আমি তো তাকে আমার একজন ভালো বন্ধু ভাবি, অনেক কাছের বন্ধু। ওর কথা বাদ দে, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার বানাচ্ছি। আম্মু চলে গেলেন। খুব মিস করছি মেম সাহেবকে। তার রাগ করে কথা বলাটাকে খুব মিস করছি। কিন্তু তিনি কেন পালালেন? কিসের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি চুপ করে বসে আছি। ক্লান্ত শরীর, চোখটা বুঝে আসলো। বিকালে ঘুম ভাঙলো। তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। আমি আস্তে আস্তে বাইরে আসলাম। শরীরটা আগের থেকে বেশ ভালো, আর দুর্বল লাগছে না। আগে বাসায় থাকলে বর্ষা এসেই ঝগড়া করতো, গালাগাল করতো, মারতো পর্যন্ত। তখন হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন মিস করছি তাকে। মেম সাহেব, কই গেলেন আপনি? এভাবে দুদিন পার হয়ে গেল। এখন আমি বেশ সুস্থ। এই দুদিনে আম্মু আর বন্ধুটো যা সেবা যত্ন করেছে, তা তো আমি ভুলেই গেছি যে আমি এতিম। আমি বিকালে একটু বের হলাম জোর করে। আম্মু যেতে দেবে না। আমার বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বর্ষাকে খোঁজা। আমি তাদের বাসার পালিত, আর আমার জন্য কেন সেই বাসার মালকিন বাসায় থাকবে না? বর্ষা নিশ্চয়ই আশেপাশে আছে, লুকিয়ে আছে, সামনে আসছে না। আচ্ছা, বর্ষার বেস্ট ফ্রেন্ড তো তিশা, ওর বাসায় নেই তো? একটু দেখে আসি। আমি গাড়ি ধরে সোজা চলে গেলাম তিশার বাসায়। ওর বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। খানিকক্ষণ পরে দরজা খুলে দিল। তিশা আমাকে দেখে যেন ভূত দেখছে। তুমি এখানে? তিশা, আমাকে প্লিজ হেল্প করেন। বলেন না তিশা বর্ষা কোথায়? যা জানি না তো।
আমি জানি বর্ষা আপনার বেস্ট ফ্রেন্ড, বলেন না বর্ষা কোথায়? আমি জানি না কেন খুঁজছেন বর্ষাকে। আজ 1 সপ্তাহ হয়ে গেল তিনি বাসায় যায় না, তারে বাসায় নিয়ে যাব প্লিজ, বলো তিনি কোথায়? জানি না, তুমি চলে যাও এখান থেকে। জানি না বর্ষা কোথায়। আমি জানি আপনি মিথ্যা কথা বলছেন। যাবে নাকি অপমান করে বের করে দেব? আপনি সোজাসুজি বলবেন বর্ষা কোথায়, নাকি আপনার নামে কিডন্যাপ কেস দেব? আপনি বর্ষাকে লুকিয়ে রাখেন নাই তো? কথা শুনে তিশা কিছুটা ঘাবড়ে গেল। আর একটু ভয় দেখালে বস বলে দেবে। আমি শেষবারের মতো বলছি, বলেন বর্ষা কোথায়? বলবেন নাকি আইনের আওতায় নেব? বলছি, বর্ষা আমার বাসায়, আমাকে নিয়ে চলুন বর্ষার কাছে, উপরের রুমে আছে। প্লিজ চলুন। আমি তিশার পিছু পিছু গেলাম। উপরে একটু রুমে নিয়ে গেল, দরজা ভেতর থেকে বন্ধ করা। বর্ষা দরজা খোল। দরজাটা খুলে দিল। বর্ষাকে দেখে আমি শকড খেলাম, চিনতেই পারছি না বর্ষাকে। এটা কোন বর্ষা? শেষবার যে বর্ষাকে দেখেছি সেই বর্ষা কোথায়? কত রোগা মলিন হয়ে গেছে, চোখের নিচে কান্নার পানির স্বর পড়ে গেছে, মুখটা কতটুকু হয়ে গেছে, চেহারার লাবণ্য কমে গেছে। মেম সাহেব আপনি লুকিয়ে আছেন কেন? কিন্তু বর্ষা কোনো কথা না বলে ফ্লোরে বসে পড়ল। মাথা মাটিতে নুইয়ে দিয়ে গলা ছেড়ে দিয়ে কান্না করছে, অনেক জোরে কান্না করছে। মেম সাহেব কান্না করছেন কেন? আমি বেঁচে আছি সেটা দেখে কি কান্না করছেন? আপনি যদি বলেন তাহলে আমি একদম মরে যাব, তবু কান্না করেন না, বাসায় চলুন। আমার বাসা নেই, একটা খুনির কোনো বাসা থাকে না। চলে যা তুই। আমি তোকে দেখে সহ্য করতে পারছি না, আমি তোর সামনে দাঁড়াতে পারছি না। মেম সাহেব আপনি এখন কান্না করলে কি করে হবে? আপনি যেটা চাইছিলেন সেটাই তো আমি করেছি। আমার থেকে চলে যা। আমি আপনাকে নিতে এসেছি আর নিয়েই যাব। আমি যাব না। মেম সাহেব আপনি কিসের জন্য বাসায় যাচ্ছেন না? কিসের জন্য পালিয়ে বেড়াচ্ছেন? আমি খুনি। কি বলছেন? কাকে খুন করলেন? জানিস না? প্লিজ বাবু, তোর পায়ে পড়ি, চলে যা। আসিস না আমার সামনে, আমি একা থাকতে চাই। মেম সাহেব আপনি এখনই বাসায় যাবেন, আর কোনো কথা নেই। কি জন্য যাব? আমি যাওয়ার সব রাস্তা বন্ধ করে ফেলেছি। আমার এখন একটাই রাস্তা, আর তা হলো তোদের থেকে দূরে থাকা। মেম সাহেব আপনি কেন এমন করছেন? যা হয়ে গেছে সব অতীত, আর অতীতকে মনে রাখতে নেই। চলে যা। তুই কেন আসলি? আমি তোরে কত খুন করতে চাইছিলাম। আমি বুঝতে পারিনি তুই আমার শত্রু না, আমি তোর শত্রু। সম্পত্তির জন্য আমি তোকে মেরে ফেলতে চাইছি। মেম সাহেব ওটা নিয়তির খেলা, দেখুন ওটা আমার কপালে ছিল। আপনি কেন চলে আসবেন? আসা উচিত তো আমার, কারণ সব কাজের মূল আমি। আমি যে কাজ করেছি সেটা হলো ক্ষমার সীমার বাইরে। মেম সাহেব আমি কখনোই আপনার উপর বিন্দুমাত্র রাগ করি নাই। যা হচ্ছে ভুলে যান, চলুন বাসায় চলুন। আমি এত করে বোঝাচ্ছি কিন্তু বর্ষা তো কান্না করেই যাচ্ছে, কান্নার কারণে কথা বলতে পারছে না। এই কদিনে মেয়েটার অবস্থা আমি বর্ষার পাশে বসে বর্ষাকে তুললাম। আজ প্রথম বর্ষাকে স্পর্শ করলাম, কিন্তু ও কোনো বল দিচ্ছে না, একভাবে কান্না করছে। মেম সাহেব বাসায় চলুন। যাব না বাসায়। আপনার বাসা আর আপনি যাবেন না বললেই হলো? কিসের জন্য যাবেন না? মানুষ কি ভুল করে না? ভুল সব মানুষ করে, ভুল করে বলেই ক্ষমার এত মূল। আপনি বাসায় চলুন, আম্মু আপনার জন্য মন খারাপ করে আছে। একটা খুনির কোনো জায়গা নেই ওই পবিত্র বাড়িতে। মেম সাহেব আপনি খুনি না, আপনার মতো কোমলমতি মেয়ে খুনি হতে পারে না। যেটা ছিল ওটা একটা মিস্টেক, আর আমি সম্পূর্ণ সুস্থ। তুই আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য জোর করছিস, কিন্তু সেই আমিই তোরে বাসা থেকে বের করে দিতাম, বিষ খাওয়াইতাম ছলনা করে। মেম সাহেব আপনি ভুল করে ফেলেছেন, তাই বলে বাসায় কেন যাবেন না? আরে ওসব কথা তুললে তো আর কোনো সম্পর্ক থাকবে না। চলুন বাসায় চলুন। আর একটাও কথা না, আমি বর্ষাকে আর কোনো কথা বলতে দিলাম না। বর্ষার হাত ধরে সোজা গাড়িতে নিয়ে বসালাম। তিশা ধন্যবাদ বর্ষাকে দেখে রাখার জন্য। সাব্বির, বর্ষাকে দেখে রেখো। বর্ষা কিন্তু কিছুই খাচ্ছে না, রাতে ঘুমাচ্ছেও না, রাত দিন ভর কান্না করছি। চিন্তা করবেন না বাই। আমি সোজা গিয়ে গাড়িতে বসলাম। গিয়ে দেখি বর্ষা কান্না করছে। মেম সাহেব কান্না করছেন কেন? আপনার চোখে পানি মানায় না, রাগী লোকে আপনাকে মানায়। আমি যারে মেরে ফেলতে চাইছি সেই আমাকে বাঁচাচ্ছে, কেন করছিস? আপনি বলেছিলেন না আমি আপনার সব থেকে কাছের বন্ধু, আর বন্ধু কষ্ট পাচ্ছে সেটা আমি কিভাবে দেখব? ওটা তো অভিনয় ছিল, জানিস আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। ক্ষমার থেকে কোনো কিছু বড় নয়। আমি বাসায় পৌঁছে গেলাম। বর্ষা আসতে চাইছে না, আমি জোর করে বর্ষাকে গেটের সামনে নিয়ে আসলাম। কলিং বাজানোর পর আম্মু দরজা খুলে দিয়ে, কোথায় গেছিলি? এত দেরি কেন হলো? বর্ষাকে আমার পেছনে দেখতে পেয়ে
তুই কি জন্য এসেছিস? ও মরে নাই, এখনো বেঁচে আছে, একেবারে মারতে চাস? আম্মু, মেম সাহেবকে একদম বকবেন না। মেম সাহেব, আপনি ভেতরে আসুন। বর্ষা কোনো কথা বলছে না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলে যাচ্ছে, মাথাটা নিচু করে কান্না করছে। আমি তার হাত ধরে নেটের ভেতরে নিয়ে আসলাম। এই বাসায় কোনো খুনের জায়গা নেই, হয় ও থাকবে না হয় আমি থাকবো, যে কোনো একজন থাকবে। ও খপনার মেয়ে, আম্মু মেয়ের সাথে এমন ব্যবহার কেন করছো? যেটা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে সম্পর্কটাই তো নষ্ট হয়ে যাবে। মানুষের ভুলটা কেন ধরে সবাই? যেটা ধরলে ঝগড়া হয়। ক্ষমা? তাও ওকে? ও কি করেছে বলতো? আমার মেয়ে এত বেয়াদব আমার ধারণার বাহিরে ছিল। এত লোভী তোর মতো মেয়ে না থাকাই ভালো। আম্মু, মেম সাহেবের ভুলটাই দেখলে? ছেলে মানুষ, ভুল তো করতেই পারে, কিন্তু মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন। চিনতে পারছেন? যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আজ তার চোখে পানি। চেহারাটা কি করেছে দেখেছেন? আপনি তো মা, সন্তানের ভুল কেন ধরছেন? ও আমার মেয়ে না, ও এই বাড়িতে থাকবে না। আমি তো আপনার কাছে কোনো কিছু কোনোদিন চাইনি, আজ আপনার কাছে চাচ্ছি। মেম সাহেবকে ক্ষমা করে দিন, ওরে এই বাড়িতে থাকতে দিন। যে তোকে মারতে চেয়েছিল তাকে তুই বাঁচাচ্ছিস? যে আমার বন্ধু, আর আমার বন্ধু বিপদে পড়েছে, তার পাশে আমি দাঁড়াবো। মেম সাহেব, আপনি রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিন। কিন্তু বর্ষা নীরবে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, চোখের পানি মুখ বেয়ে নিচে পড়ছে। দিয়া, বর্ষাকে ওর রুমে নিয়ে যাও, তারপর ভালো করে পরিষ্কার করে দাও। বর্ষাকে নিয়ে গেল। আম্মু, মেম সাহেবকে আর যেন কিছু বলেন না। মেয়েটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তাকানো যাচ্ছে না মেয়েটার দিকে। দেখছেন মুখটা শুকিয়ে কি হয়ে গেছে? তোর মধ্যে কি রাগ অভিমান বলে কিছু নেই? যেগুলো মানুষের মধ্যে ফাটল ধরিয়ে দেয় সেগুলো ভেতরে কেন রাখবো? যা মানুষকে কাছে নিয়ে আসে আমার মধ্যে হয়তো তাই আছে। বর্ষা বাসায় থাকুক, তবে আমারে যেন না ডাকে, আমার সামনে যেন না আসে। ওর উপর থেকে আমার মায়া উঠে গেছে। এটা আপনার মনের কথা না? সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেয়ে নে। আপনি খাবার দেন, আমি আসছি। আমি বর্ষার রুমের দিকে আসলাম। এসে দেখি বর্ষা খাটের নিচে বসে কান্না করছে। দিয়া আর খুশি বোঝাচ্ছে, কিন্তু কান্না থামছে না। মেম সাহেব, আসুন খেয়ে নিন, না খেয়ে খেয়ে ফেলে দেওয়ার মতো হয়েছে। আবার একটু বিষ এনে দে, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থাকলে শুধু খারাপটাই করি। আমি অপ্রয়োজনীয়, বেঁচে থেকে কোনো লাভ নেই। মেম সাহেব, সব ঠিক হয়ে যাবে। আপনি কেন কান্না করছেন? আপনি আমাকে বিষ খাইয়েছেন, আমি তো কিছু বলছি না, তো আপনি কেন কান্না করছেন? আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না। তোর সামনে আসতে পারছি না, লজ্জায় কি করব আমি? আমি এত লোভী। আগে যদি তোর সাথে ভালো ব্যবহার করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রাত অনেক হলো, আসেন খেয়ে নিন। আমি বর্ষাকে তুলে নিয়ে আসলাম খাওয়ার টেবিলে। আম্মু তো রেগে যাচ্ছে, কিন্তু আমার অনুরোধে তিনি কোনো কথা বললেন না। আজ অনেক করে খাবেন, ঠিক মতো তো খাওয়া দাওয়া করেন না। বর্ষা খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে দিচ্ছে না। বলা বলিতে কিছু খাবার খেলো, তারপর শুতে চলে গেল। আমিও চলে আসলাম ঘুমাতে। ক্ষমা করে দিয়ে যে স্বস্তি পাওয়া যায় তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না। যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ। তবু মানুষ প্রতিশোধ নেবার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে। আমি শুয়ে পড়লাম। মাঝরাতের দিকে হালকা করে কান্নার শব্দ পেলাম। উঠে দেখি বর্ষার রুম থেকে আসছে। রাত তখন 2টো বাজে। জানালার পর্দা সরিয়ে দেখি বর্ষা বসে বসে কান্না করছে। কান্না করতে করতে চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি আর গেলাম না, কান্না করুক, কান্না করলে মন হালকা হয়। তারপর গিয়ে শুয়ে পড়লাম। সকাল 9টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। এসে দেখি সবাই বসে আছে, বর্ষা বাদে। মেম সাহেব কই? রুমে। আমি সোজা বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা শুয়ে আছে। সামনে গিয়ে দেখি চোখের পানি অঝরে পড়ছে। মেম সাহেব, আপনি এখনো কান্না করছেন? চলুন বাহিরে চলুন। আমি এত খারাপ ব্যবহার করলাম আর তুই একটিবারও রাগ করিস নাই। আর আর এখন আমার জন্য এত কিছু কেন করছিস? আপনি বলেছিলেন আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু। মিথ্যে বলেছিলাম, ছলনা করেছি। তাই কি বলতেছিলেন? তাড়াতাড়ি আসেন, আমি বাহিরে বসে আছি, আপনি আসলে তাই খাবো। ক্ষুধা লাগছে কিন্তু। আমি বাহিরে চলে আসলাম, তখন হঠাৎ কলিং বেল বাজলো। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি বড় খালাম্মু। তাকে দেখে বুকের ভেতর লাফিয়ে উঠল।
যেন কত আপন কেউ। তিনিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো আন্টার দিকে একভাবে তাকিয়ে আছি। আমি যেন নিজের ভেতরে নেই। খালাম্মুর দিকে তাকিয়ে একটা অজানা তৃপ্তি পাচ্ছি। তার কথায় ধ্যান আসলো। কি রে, দরজা আটকে কি দাঁড়িয়ে থাকবি? না না, কি যে বলেন খালাম্মু, আপনি ভেতরে আসেন। আমি রাস্তার একটা এতিম ছেলে। আপনার রাস্তা আটকানোর মতো স্পর্ধা আমার নেই, তবে আপনাকে খুব আপন মনে হয়। কেমন আছিস তুই? জি অনেক ভালো। তোর তো বোঝাই যায় না, মনে হাজারো কষ্ট নিয়ে তুই মুখে হাসি রাখিস। রাগ আমিও করতে জানি, জানেন খালাম্মু। আমারও মন চাই একটু রাগ করি কারোর উপর, একটু অধিকার খাটাই, কিন্তু বাস্তবতা আমাকে থমকে দিছে। কেন? আমি যে এতিম, আমি রাগ করলে এই বাড়ির সবাই আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি তাদের বাসায় আছি। একে তো তাদেরকে ঝামেলা করছি, তার উপর যদি রাগ দেখাই তাহলে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা হবে না। সেজন্য যেই জিজ্ঞেস করে কেমন আছিস, আমি একটাই জবাব দেই, আলহামদুলিল্লাহ ভালো। হারটা তো তুই নিস নাই, কিন্তু তোর উপর মিথ্যা দোষ চাপিয়ে অনেক অপমান করেছিলাম, তাই না? আমি কিন্তু কষ্ট পাই নাই। আচ্ছা ভেতরে আসুন। আচ্ছা, তুই জানিস না তোর মা বাবা কে? ওখানে বসে আছে। তোরে কোথা থেকে আনছিল? সদর থেকে। হাসপাতালের পাশে একটা বস্তিতে থাকতাম। জানিস, ওই হসপিটাল থেকে আমার সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে বলুন, আমি খুঁজে দিব। আমি বাবুর হয়ে ক্ষমা চাইছি। ভেতরে আছে। আন্টির সাথে দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। তারপর আমি চলে গেলাম বাসার বাহিরে। আমি দুপুরের আগেই বাসায় আসলাম। তারপর ছাদের ট্যাঙ্কে থেকে পানি নিয়ে রোদে শুকাতে দিলাম। শীত যা পড়েছে, আমি খালি গায়ে বসে আছি, রোদ পোয়াচ্ছি। গোসল করব বলে তখন খালাম্মু ছাদে আসলো কাপড় শুকাতে। আমাকে দেখে তিনি দৌড়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমি কিছুটা ঘাবড়ে দিলাম। তিনি সোজা আমার সামনে এসে, তোর বুকে এটা কিসের দাগ? জানি না, ছোট থেকেই আছে। তুই কোন হসপিটালে পাশে থাকিস? তাদের কাছে থাকিস? আমাকে নিয়ে চল এক্ষুনি। গোসলটা করে নেই। আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি চল। তিনি আমাকে টেনে নিচে নামালেন। যে অবস্থাতে আছি সে অবস্থায় গাড়িতে বসালেন। আমারে টেনে নিয়ে কোথাও যাচ্ছে। আমাকে টানতে দেখে আম্মু আব্বু দিয়া খুশি আমার সাথে গাড়িতে এসে বসলো। সোজা নিয়ে গেল বস্তিতে, সেখানে বাবু থাকে। কাদের কাছে থাকতিস? আমি সোজা সেই চাচির কাছে নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। চাচি আমাকে আর খালাম্মুকে দেখে অনেক ভয় পেয়ে গেলেন। আম্মু তাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায়? বলো, আমার ছাব্বির কোথায়? চাচি শুধু আমার দিকে আঙুল দেখিয়ে দিল। ওই বাবুই আপনার সাব্বির। কথাটা আমার কাছে যেন আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো। কথাটা শোনার সাথে সাথে দিয়া এসে আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মুও এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হচ্ছে? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। আমি তোর মা, তুই আমার ছেলে সাব্বির। চাচি কি বলছে এসব? তুই যখন ছোট তখন তোকে আমি চুরি করে আনি, এর জন্য আমাকে 10 লক্ষ টাকা দিছিল। কে করিয়েছে? আমি তার কাছে কসম দিয়েছি, আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমারে ক্ষমা করে দিলাম। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। আমি তাহলে এতিম না? না, তুই কেন এতিম হবি? তোর মা বাবা বোন সবাই আছে। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। চল বাবা, তোকে আমি চোখের আড়াল করবো না। আম্মু সাথে সাথে তাদের বাসায় ফোন করে দিল তার বুকের মানিককে ফিরে পেয়েছে। তারপর সোজা খালাম্মুর বাসায় নিয়ে আসলো। খালাম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। তখন বর্ষা নিচে আসলো। কি হয়েছে? সবাই কেন কান্না করছো? আমার ভাইয়াকে খুঁজে পেয়েছি। কই সাব্বির? দিয়া তখন আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা আমার ভাইয়া, যারে তোমরা বাবু নামে জানতে। বেশ অবাক হলো। শাহানাজ, তোদের অনেক ধন্যবাদ। আমি তোদের কাছে চিরঋণী হয়ে থাকবো। তোরা আমার পাগলটাকে আগলে রেখেছিস। আমি তো আমার নিজের ছেলেকে আগলে রেখেছি। আমি আমার ছেলেকে বাসায় নিয়ে যাব, আর চোখের আড়াল করবো না। এরই মধ্যে আব্বু চলে আসলো। আম্মু, সাব্বির চলো বাসায়, তোর নিজের নতুন বাসা। আম্মু, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? ধুর পাগল, তোর নিজের মা বাবা কে পেয়েছিস, এ তো তোর কাছে আনন্দের। আর তোর নিজের বাসায় যাবি। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর আমাকে আমার বাসায় নিয়ে গেল। চলে আসার সময় সবার সাথে কথা বলেছি, শুধু বর্ষা বাদে। বেশ সুন্দর বাসা। আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমি আম্মু আব্বু বোন পেয়ে অনেক খুশি, কিন্তু যাদের কাছে মানুষ হয়েছি তাদের ছাড়া থাকতে পারছি না। কান্না পাচ্ছে। চলে আসার সময় আম্মু অনেক কান্না করেছিল। আমি আমার রুমে বসে আছি, তখন দিয়ে আসলো, এসে আমারে জড়িয়ে ধরলো। ভাইয়া জানিস, তোর জন্য আম্মু খুব কান্না করতো। আমিও তো কান্না করতাম জানো।
তুমি করছিস? নিজের বোনকে কেউ তুমি বলে? তুই করে বলবি? আমি তোর সাথে খুব ঝগড়া করব, তোরে শান্তিতে থাকতে দেব না। ওরে শয়তান, তুই এত ফাজিল দেখে তো বোঝা যায় না। একটা কথা বলবি সত্যি করে? কি? বর্ষাকে ভালোবাসিস? না রে, আমি কাউকে ভালো টালোবাসি না। আমি ওকে শুধু ভালো বন্ধু ভাবি। আমি জানি তুই মন থেকে বর্ষাকে অনেক ভালোবাসিস। না রে, ওসব কিছু না। আমি মা বাবা পেয়েও কেন যেন খুশি নেই। যখন একা থাকি তখন খুব মন খারাপ হয়ে যায়। মনে হয় কিছু একটা নেই, আমি যেন আমার নিজের ভেতরে নেই। তবে আমার বোনটা আমাকে বেশি কষ্টে থাকতে দেয় না। সারাক্ষণ এসে ঝগড়া করে, আবার ওর সাথে ঝগড়া না করলে রাগ করে। আজ 1 সপ্তাহ হয়ে গেল আম্মুর সাথে ফোনে কথা হয়। আমি সকালে মন খারাপ করে বসে আছি, তখন আম্মু আসলো। সাব্বির, মন খারাপ কেন? কই না তো। মিথ্যা বলা লাগবে না, আমি প্রথম দিন তোকে দেখি কেমন জানি হয়ে গেছিলাম। নারীর টান আমি সেদিনই টের পেয়েছিলাম। যা শাহানাদের বাসায় যা, গিয়ে ওদের নিয়ে আয়। তারপর সবাই একসাথে থাকলে আমারও ভালো লাগবে। এক্ষুনি যাচ্ছি। আম্মু বলার দেরি, কিন্তু আমার গোছাতে দেরি হলো না। 10 মিনিটের মধ্যে গুছিয়ে বের হলাম। আমিও যাব। তোর গোছাতে আধা ঘন্টা লাগবে, যাওয়ার দরকার নেই। আমি তাড়াতাড়ি বের হলাম। 2 ঘন্টা পর পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে দিল। তিনি আমাকে দেখে অনেক সারপ্রাইজিং হলেন। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভুলে গেছিস তাই না? তোমাকে কিভাবে ভুলবো আমি? তুমি তো আমার মা, আর মাকে কোনো সন্তান ভুলে যেতে পারে না। আমি একদম ভালো নেই, খুব মিস করেছি তোমাদের। সারাক্ষণ তোমাদের কথা মনে পড়েছে। আম্মু, বর্ষা কই? ওর রুমে আছে। আমি বর্ষা রুমের দিকে গেলাম। দরজা খোলা আছে। আমি গিয়ে দেখি খাটে শুয়ে আছে। আমি পেছন থেকে ডাকলাম, মেম সাহেব। ডাক শুনে বর্ষা পেছনে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। চোখ দুটো এখনো ফুলে আছে, মন খারাপ। মেম সাহেব কেমন আছেন? কখন আসলি? এই মাত্র। কেমন আছেন বললেন না তো? আমি দেখেই বুঝেছি কতটা ভালো আছেন। তুই ভালো আছিস? এখন সুস্থ আছিস তো? ঘুম একদম। কত গালাগালি করতাম, কত বাজে বাজে কথা বলতাম, এখন আর ওসব কথা কেউ বলবে না। তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোকে মেরে ফেলতে চাইছি, তবুও তুই আমাকে কিছু বললি না। জানিস, তোর কাছে যে ক্ষমা চাইবো সেই পথটুকুও রাখিনি। দোষ কি যে বলেন আপনি? কেন ক্ষমা চাইবেন? আর বাদ দেন তো ওসব কথা। আমি নিমন্ত্রণ করতে আসছি, বাহিরে আসুন। আমি বর্ষাকে নিয়ে বাহিরে আসলাম। আম্মু, গুছিয়ে নাও। কেন? তোমাদের নিতে এসেছি। কেন? বাসায় আম্মু অনুষ্ঠান করবে, আমি আসি উপলক্ষে। চলো। আজকে? হুম। আজকে তোর আঙ্কেল অফিসে, আর রাতে যে কখন বাসায় আসবে তার ঠিক নেই। আমি কালকে যাব। ঠিক আছে, তবে কাল ঘুম থেকে তোমার ডাকে উঠতে চাই। যদি না হয় তাহলে ভাববো আপনি আমাকে ভুলে গেছেন। আচ্ছা, তবে তাই হবে, তোকে আমিই জাগাবো। মেম সাহেব, কালকে দেখা হচ্ছে। আসি তাহলে। আমি তাদের বিদায় জানিয়ে রাস্তায় আসলাম। দিয়া ফোন দিল। কুত্তা, কই তুই? বর্ষার বাসা থেকে আসলাম। তুই মির্জা বাসস্থানে আয়, নানুরা আসছে, তাদের নিতে হবে। আমি ওখানে আসছি। আমি সোজা চলে গেলাম মির্জার বাসায়। গিয়ে দেখি বোনটা দাঁড়িয়ে আছে। তুই কখন আসলে আমাকে বললি না তো? এই মুটি, রাগিস কেন? তোর বাপ মুটি। না, আমার কলিজার বোনটা মোটি। আমি কি তোর খেয়ে মুটি হয়েছি? আর আমি মোটা না, এটাই পারফেক্ট। কুমড়ো পটাশ। আমি কিন্তু রেগে যাচ্ছি। সরি সরি সরি। ওই তো নানু। চল। নানু আমার দেখে তার বুকে টেনে নিল। আমার নানু ভাই, জানিস তোর ছোটবেলায় হারিয়ে আমি খুব কান্না করেছিলাম। নানু রাস্তায় থাক, চলো বাসায়, অনেক পথ কষ্ট করে এসেছো। তারপর সকলের সঙ্গে কুশল বিনিময় করে গাড়িতে নিয়ে বসলাম। বাসায় নিয়ে আসার পর আম্মু তাদের সাথে কথা বলল। তোর আম্মুরা কোথায়? কালকে আসবে, আঙ্কেলের অফিস কালকে ছুটি দিছে। বর্ষাকে নিয়ে আসিস নাই কেন? আম্মু, খেয়াল ছিল না, আমার একদম খেয়াল নেই। ওদের জন্য কখনোই অবহেলা করিস না। আমি তোরে জন্ম দিছি, কিন্তু তুই কিন্তু ওদের কাছ থেকেই মানুষ হয়েছিস। ঠিক আছে আম্মু। তারপর সবাই মিলে বেশ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তবে মনের মধ্যে স্বস্তি পেলাম না। সারাদিন মজা করে কাটালাম। রাতে আম্মুর সাথে ফোনে কথা বলে শুয়ে পড়লাম। সকালবেলা আম্মু এসে আমারে ডাকলো। বাবু, এই বাবু, আমি আসছি, ঘুম থেকে ওঠ। আমি চোখ মেলে তাকিয়ে দেখি তিনি আমার পাশে বসে আছে। আম্মু, লাভ ইউ, আমার কথা রাখছো। 2 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। আমি গুছিয়ে বাহিরে আসলাম। এসে বর্ষাকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আম্মু, বর্ষা কই? আসে নাই। আসে নাই মানে? জানি না, আসবে না বলে কান্না করছিল। অনেকবার বললাম, তবুও আসলো না। কেন? তোর সামনেও দাঁড়াতে পারছে না, বলছে কিভাবে দাঁড়াবো, মুখ উঁচু করে ওর সামনে। আচ্ছা, আমি দেখছি।
আমি দেরি না করে জ্যাকেট পরে গাড়ি করে সোজা চলে আসলাম বর্ষার কাছে। কলিং বেল বাজালাম। খানিক বাদে বর্ষা দরজা খুলে দিল। মেম সাহেব, আপনি যান নাই কেন? আমি তোর জীবন কেড়ে নিতে চাইছিলাম, তোকে অনেক কষ্ট দিতে চেয়েছি। তুই এখন একটু হ্যাপি আছিস। আমি চাই না আমার অভিশপ্ত নজর ছায়া তোর দিকে পড়ুক। তোর সুখের পথে কাটা হতে চাই না। আপনি অযথা নিজেকে দোষারোপ করছেন। আপনি যাবেন এটাই আমার শেষ কথা। 5 মিনিট সময় দিচ্ছি, গুছিয়ে নিন। না, আমি যাব না। আমি বলছি যেতে হবে, যান, গুছিয়ে নিন। প্লিজ সাব্বির, আমারে জোর করিস না, আমি যাব না। আমি অত কিছু জানি না। যাবেন যাবেন যাবেন। আর আমাকে সাব্বির না, বাবু বলেই ডাকবেন। দেখ, আমি গেলে তোর ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। লাভ লস আমি দেখতে চাই না। আপনি গুছিয়ে নিন, না হলে আমি কিন্তু কষ্ট পাবো। একটু ওয়েট কর। একটু বলে 10 মিনিট পর আসলো। মোটামুটি সেজেছে, তবে মুখের মাঝে মেঘ, কোনো হাসি নেই। মেম সাহেব, আপনি শুধু কষ্ট পাচ্ছেন, আমরা সবাই সবকিছু মেনে নিচ্ছি, শুধু আপনি পারছেন না কেন? যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। খুন করলে ক্ষমা হয়, আর আপনি তো না বুঝে করেছেন, বাদ দেন। চলুন তো। 2 ঘন্টা পর নিজের বাসায় পৌঁছালাম। এরপর সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। বর্ষা পরিস্থিতি বুঝে মুখে হাসি এনেছে। তবে আমি জানি বর্ষার মন খারাপ। আচ্ছা, কারোর মন খারাপ থাকলে কি করে হবে? মন ভালো করতে হবে। মেম সাহেবের মন খারাপ, তার মন ভালো করে দাও। ওরে কাতুকুতু দে, তাহলে নিশ্চয়ই হাসবে। খুশি দাও তো। আমার ভালো লাগছে না, তোমরা মজা করো, আমি আসছি। কেন? কিন্তু বর্ষা কোনো কথা না বলে অন্য একটা নিরিবিলি রুমে চলে গেল। যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আজ সেই মেয়ের চোখে পানি শুকাচ্ছে না, সারাক্ষণ কান্না করে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুপুরে সবাই একসাথে খাচ্ছি, তখন নানু বলল, আচ্ছা, ছেলে তো বুড়া হয়ে গেছে, বিয়েটা দিয়ে দে। শাহানাজ, তোর ছেলে কবে বিয়ে দিবি? এবার তো একটা মেয়ে দেখ। দেখতে হবে। একটা কথা বলবো? কি? আমি একজনকে অনেক ভালোবাসি। কথাটা শোনার সাথে সাথে বর্ষার মুখে আবারও মেঘ এসে জমা হলো। কে সেই মেয়ে? আছে কেউ? আমরা তাকে দেখব। কালকে নিয়ে আসবো। ঠিক আছে, তোর পছন্দ করা মেয়ের সাথেই তোর ছেলের বিয়ে দে। থ্যাংক ইউ। বর্ষা প্লেট থেকে চলে গেল না খেয়েই। আমি খেয়ে দিয়ে নিজের রুমে গেলাম। তখন শুনতে পেলাম পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। পরিচিত কণ্ঠ। গিয়ে দেখি বর্ষা খাটের নিচে বসে কান্না করছে। কান্না কম করছে, তবে ফুপাচ্ছে বেশি। হঠাৎ করে কান্নার কারণটা খুঁজে পেলাম না। মেম সাহেব, এখন কি জন্য কান্না করছেন? বর্ষা কোনো জবাব দিল না। কান্না থামিয়ে চুপ করে মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছেন না? আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না। কেন কান্না করছেন? আর এখন কেন বাসায় যাবেন? একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবি না তো? নাকি? কথা বলেন। বলছি কি, তুই কাকে ভালোবাসিস? মেয়েটাকে? সেটা সারপ্রাইজ। মেয়েটা অনেক লাকি হবে, দেখে নিস। তা জানি না, তবে আমি যদি তাকে পাই তাহলে আমি অনেক লাকি হব। এখন কিন্তু আমার থাকা উচিত না। আমি শুধু শুধু তোর সুখের সময় থাবা বসাই। আর সামনে তোর বিয়ে, চাই না আর কোনো ঝামেলা হোক। আপনি থাকবেন, এটা আমার শেষ কথা। আপনি কোথাও যাচ্ছেন না। দেখ, এতে তোরই ভালো। আপনি কি সত্যি আমার ভালো চান? তাহলে আপনি কোথাও যাবেন না, তাতেই আমার ভালো। আসেন, আমরা বিকালে ঘুরতে বের হব। আমাদের বাসাটা কিছুটা গ্রাম অঞ্চলে। বর্ষা না রে, আমি যাব না। আপনি যাবেন, নিন, গুছিয়ে নিন। আমি বর্ষার রুম থেকে চলে আসলাম। তখন দেখি দিয়া দাঁড়িয়ে আছে। রুমের মধ্যে কি কথা হচ্ছিল? কই কিছু না। আমি জানি। বেশি জানলে তাকে কি বলে বলতো? তোর মন্টু। বলে রাগ দেখিয়ে চলে গেল। যাই, খুশির সাথে গল্প করে আসি। খুশির ওখানে গিয়ে দেখি খুশি ফোন টিপছে। এই খুশি, তোমার বয়ফ্রেন্ড আছে? ওলে বাবা রে, কেন? তুমি জানো না বুঝি? আমি জানবো না আবার? তো করে দেখাচ্ছ আমার ভাবিকে। আমার না ভয় করছে, যদি ওদিকে আম্মুরা গল্প করছে। সাব্বির কোনো খারাপ মেয়েকে পছন্দ করবে না। ওর চয়েস একদম খাঁটি সোনা, দেখিনিও। তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এখনো অনেকের বিয়ে দেওয়া বাকি। এখন 6-7টায় বিয়ে দিতে হবে। ছাব্বির পর বর্ষা, তারপর খুশি, দিয়া। বাসা থেকে অনুষ্ঠান শেষ হচ্ছে না। সবাই এত আনন্দ করছে, কিন্তু বর্ষা হাসছে না কেন? সারাক্ষণ মন খারাপ করে বসে থাকছে। মেয়েটা অনেক মানসিক চাপে আছে, নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। যা অন্যায় করেছিল আমি প্রথমে ওরে দেখতে পারতাম না, বলেছিলাম আমার সামনে আসিস না, কিন্তু মেয়েটা সারাক্ষণ রুমে দরজা বন্ধ করে কান্না করত।
জানো আপু, 2 দিন রুম থেকে বের হয়নি, ওভাবে কান্না করেছে। আমি রাগে দেখতাম না, কিন্তু 2 দিন পরে গিয়ে দেখি রুমে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর ডাক্তার আনা হয়। বলিস কি? এসব আমাদের কেন জানাসনি? বর্ষা বলতে নিষেধ করেছিল, মেয়েটা আমার। সাব্বির সবকিছু তো ভুলে গেছে। কিন্তু বর্ষা পারছে না, ও নিজেকে ক্ষমা করতে পারছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে খুশির সাথে কথা বলে বাহিরে আসলাম। এসে নিজের রুমে এসে দেখি ফোনে অনেকগুলো SMS, সাথে মিস কল। আজকে আমি শেষ। আমি তো ভয়ে ভয়ে ফোন ব্যাক করলাম। খানিক পরে ফোন রিসিভ করে শুরু হয়ে গেল ভাষণ আর শাসন। তুমি ফোন কেন ব্যবহার করো? ফোন কি তোমার আটার বস্তা যে কাছে করে রাখতে কষ্ট হয়? নাকি আপনজন পেয়ে আমার প্রয়োজন শেষ? কথা ক্লিয়ার করে বলো, আমাকে রাগিও না। আমি কি অমন যে সুসময় এসে দুঃসময়ের মানুষটিকে ভুলে যাব? যে আমার বিপদে ছিল সে আমার পাশে সুসময়েও থাকবে, এবং তার চিরদিনের জন্য। আমি তাকে জীবনসাথী করব। এই এই এর মাথা ঠিক আছে তো? একটু ভেবে বলো। ভেবেই বলছি। বাবু, টুকু। সাবির, তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক না। তোমার পরিবার মেনে নেবে না। আমি বললে তারা অমত করবে না। তুমি রাজি কিনা তাই বলো। পারবে আমার জন্য আমার কাছে আসতে? তুমি তো চিটিং করে আমাকে প্যাচে ফেলেছো, তো আমি কি করব? তুমি মানুষ, আমি মানুষ, এটাই। তবুও এটা ঠিক না। তুমি মুসলিম আর আমি হিন্দু। কিন্তু তাপসী, আমি তোমাকে বিয়ে করব। আমার জন্য তুমি মুসলিম হতে পারবে না? এটা গল্প, কেউ বাজে ভাববেন না, আর কষ্ট পাবেন না। সম্পূর্ণ আমার মনের কাল্পনিক। তাপসী, যাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার অনেক ভালো বন্ধু। বর্ষা যখন আমার এই কলেজে সবার সামনে অপমান করত, তখন তাপসী এসে বসতো আমার পাশে, আমাকে সান্ত্বনা দিত। সব ঠিক হয়ে যাবে। সারাক্ষণ চিন্তা করত কিভাবে আমাকে ভালো রাখা যায়। সে আমাকে খুব ভালো একটি বন্ধু ভাবে। আমিও তাকে অনেক ভালোবাসি। আমি চাই সে মুসলিম হোক আর আমার সাথে সারা জীবন থাকুক। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মা আছেন। আমি সব সামনে নেব। তুমি আসবে আজকে? যদি বলো আসতে। আসো, আমি আমার বাসার সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আচ্ছা, তাহলে এখন বের হই। আম্মু ঠাম্মাদের বাসায় গেছে। আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসছি। আচ্ছা, বর্ষা কেমন আছে? ভালো, তবে আর আমারে অপমান করে না। এখন সে অনুশোচনায় আছে। অনেক পরিবর্তন হয়েছে। আমি বলেছিলাম না? এসো। আর বাসায় এদিকে সবাই বসে আছে, ঘুরতে যাবে তাই। কিন্তু বর্ষা ওর রুমে মন খারাপ করে সবে আছে। তখন বর্ষা রুমে দিয়ে গেল। আপু, তুমি এখনো গোছাও নাই? না রে, যেতে ভালো লাগছে না। আরে চলো তো, দেখবে ভালো লাগবে। না, যাব না। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না? না, বলো। তুমি কি ভাইয়াকে ভালোবাসো? চাইলেই কি সব হয়? আমার মতো লোভী, খুনি, বেইমান, ছলনাময়ী মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তুমি ওইসব কথা কেন বলো? বলো না ভালোবাসো সাব্বিরকে। জানো, আমি কখনো সাব্বিরকে ভালো চোখে দেখতাম না। ও আমার চোখের কাঁটা ছিল। সেই ছোট্ট থেকে চাইতাম কিভাবে ওরে সরিয়ে দেয়া যায়। সব সময় গালাগাল করতাম, সবার সামনে অপমান করতাম। এভাবে সময় পার হচ্ছিল, আর আমার অপমানের মাত্রা বাড়ছিল। কলেজে সবার সামনে অপমান করতাম। কত যে থাপ্পড় দিয়েছি, এই হাত দিয়ে তার হিসেব নেই। এতেও আমি ক্ষান্ত হইনি। আমি সম্পত্তির জন্য ওরে দুনিয়া থেকে মুছে দিতে চাইছিলাম, এবং তাই করেও ছিলাম। আর বাবু জেনেও সেই বিষ পান করে। কখনো প্রতিবাদ করেনি, কোনো প্রতিশোধ নেয়নি। এত কিছু করেছি, কিন্তু কখন যে এই নিষ্ঠুর মনেও জায়গা করেছে আমি জানি না। যখন ওরে বিষ খাইয়েছিলাম, ওর কষ্ট হচ্ছিল, দম নিতে পারছিল না। তখন পর্যন্ত বলছিল, মেম সাহেব সাবধানে থাকেন। তখন হয়তো বুঝতে পেরেছিলাম আমি কি করেছি, কিন্তু তখন সমস্ত রাস্তা বন্ধ করে ফেলেছি। আর আমি ভালোবাসি, তবে গোপনে। চাই না ওর কোনো ক্ষতি হোক আমার দ্বারা। আমি যে অন্যায় করেছি, তাতে করে আমি যদি ওরে চাই, সেটা অন্যায়। বামন হয়ে চাঁদ হাতে পাওয়ার মতো। যেটা আছে সেটা মনে থাক। তুই এসব কথা কাউকে বলিস না। সামনে ওর বিয়ে। আরে দেখবে ভাইয়া তোমাকে সিলেক্ট করবে। না, আমি ওর জীবনে আসতে চাই না। আমি ওর জীবনে অভিশাপ স্বরূপ।
তুমি নিজেকে দোষী ভাবছো, কিন্তু সবাই কিন্তু সব ভুলে গেছে, শুধু তুমি ভুলতে পারছো না। জীবনটাকে সহজ করে দেখো, দেখবে অনেক সহজ লাগবে। তুমি যত কঠিন করে দেখবে ততই কঠিন হয়ে যাবে। চলো ঘুরতে যাব, তারপর দেখা যাবে কে কাকে পায় আর না পায়। আর এদিকে আমি ওয়েট করছি তাপসীর জন্য। সে কখন আসবে, সবার সাথে তার পরিচয় করিয়ে দেব। আমি তাপসীকে ফোন দিলাম। কত দূর? জিপিএস বলে তোমার বাসায় পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে। আসো, আমি ওয়েট করছি। কিরে, তুই যাবি না? যাবো, 10 মিনিট ওয়েট করো। তো কাকে ভালোবাসিস বল, কই সে? আছে দেখতে পাবি, ওয়েট কর। বর্ষা তোর কে হয়? বন্ধু। আমি বর্ষাকে অনেক ভালো বন্ধু ভাবি। তাছাড়া আর কিছু না? বন্ধু ভাবি, তাছাড়া আর কি ভাববো? বন্ধুত্বের উপর আর কি আছে? আসো তাপসী, ভেতরে আসো। নার্ভাস লাগছে, যদি কিছু হয়? প্রথমবার শ্বশুরবাড়ি আসলে এমন হয়। ধ্যাত। চলো। আম্মু তোমরা কই? এদিকে এসো, দেখো কে এসেছে। সবাই আসলো। কে এ? তোমাদের হবু বৌমা। পছন্দ হয়েছে? ভারী মিষ্টি মেয়ে। আমি তাপসীকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তাপসী গুরুজনদের প্রণাম করলো। তাপসী, তুই কখন আসলি? বর্ষার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাপসী, এটা কি নাম? হ্যাঁ আম্মু, ও হিন্দু। আমি ওকে ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই। কথাটা শুনে বর্ষার মনে হলো কেউ তাকে তীর দিয়ে মেরে ফেলছে। তাই বলে একটা? জানো আম্মু, মেম সাহেব যখন অপমান করত সবার সামনে সবাই হাসাহাসি করত, কিন্তু তাপসী আমার পাশে থাকতো, আমার খারাপ সময়ের সাথী ছিল। আমার কথাটা শুনো, আমি তোমাকে বিয়ে করতে এখানে আসিনি। কি বলছো তুমি? বাবু, তুমি আমার সব থেকে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অনেক বেস্ট। তোমাকে আমি অনেক ভালোবাসি, তবে বন্ধু হিসেবে। দেখো বাবু, আমার না বাবা মা আছে, আর আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। তুমি বন্ধু হিসেবে যতটা গুরুত্বপূর্ণ, তেমনি বাবা মা হিসেবেও তারাও অনেক গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু কখনো পারবে না তোমার বাবা মার মনে কষ্ট দিতে। কিন্তু তুমি কি চাও তোমার বন্ধু তার বাবা মার মনে কষ্ট দিক? আমি তোমার বন্ধু, আর বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই। আমি তোমাকে হারাতে চাই না, আবার মা বাবাকেও হারাতে চাই না। কিন্তু যদি তোমাকে বিয়ে করি, তুমি তোমার বাবা মাকে হারাবে আর আমি আমার। এতে কিন্তু আমরা দুজনে কেউই হ্যাপি থাকতে পারবো না। এখন সিদ্ধান্ত তোমার। আমি জানি আমার বন্ধু কখনো আমার খারাপ চাইবে না। আম্মু, আমি কি কিছু ভুল বলেছি? যদি বলে থাকি আমাকে বলুন। আমি এই কথাটা ফোনে বলতে পারতাম, কিন্তু ফোনে বললে তুমি বুঝতে না, আর আন্টি আমাকে ভুল বুঝতো। কি আমি ভুল কিছু বললাম আন্টি? ছাব্বির তাপসী কিন্তু একদম ঠিক কথা বলেছে। বন্ধু হিসেবে তোমাকে চাই, সারা জীবন আমার পাশে থেকো। আমার বাবা মা আসছে, তারা গাড়িতে বসে আছে, কথা বলবে। আমার ছেলের বন্ধুর বাবা মা আমার পাশে এসে গাড়িতে কেন? আম্মু নিজে গিয়ে তাদের নিয়ে আসলো, তারপর তাদের সাথে কথা বলা শেষ। আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর তাপসীকে বিদায় দিলাম। তাপসী যদি মুসলিম হতো তাহলে আমি নিজে তোর সাথে ওর বিয়ে দিতাম। ও যে কথাগুলো বলেছে একদম খাঁটি কথা। ও তোর প্রকৃত বন্ধু, যে তোর কখনো খারাপ চাই না। আমি সোফায় চুপ করে বসে আছি, সবাই চুপ করে বসে আছে। খানিকক্ষণ বাদে নীরবতার বেড়া ভেঙে আম্মু বলল, মন খারাপ করিস না, তাপসী যেটা করেছে একদম ঠিক। বিয়ে তো দিতে হবে। তোমরা মেয়ে দেখো, আমি তাকে বিয়ে করব। আমার আর কোনো অপছন্দ নেই, যাকে বলবে তাকেই বিয়ে করব। আমি একটা কথা বলবো? বল। তোর ভাইয়ের বিয়ে তুই দে। ভাইয়ার সাথে যদি বর্ষাপুর বিয়ে হয় তাহলে কেমন হয়? তা তো আমি ভেবে দেখিনি। শাহনাজ, তোর মতামত কি? আমার কোনো মতামত নেই। তোমার মেয়ে তোমার ছেলে, তোমার যা ইচ্ছা তাই করবে। হোয়াট দ্য হেল? দিয়া, তোর মাথা ঠিক আছে? কি বলছিস বলতো? কেন, বর্ষা আপু খারাপ কিসে? তুই তো বলতে অতীতকে মনে রাখতে নেই, আর তুই তো আপুর বিপদে আপুকে সাপোর্ট দিচ্ছিস। বন্ধু হিসেবে দিছি, তাই বলে এটা না যে বিয়ে করতে হবে। দিস ইজ লাইফ পার্টনার, আর আমার জীবন সাথী হিসেবে সবাইকে মেনে নেব, তবে বর্ষাকে না। বর্ষাকে আমি বন্ধু ভাবি, ওর বাহিরে আর কিছু না। চুপ, কোনো কথা বলো না। আমি যা বলবো সেটাই হবে। তুমি বর্ষাকে বিয়ে করবে। বর্ষা, এই বর্ষা, এদিকে আয় তো।
বর্ষা রুম থেকে আসলো। কি হয়েছে খালাম্মু? যা জিজ্ঞেস করবো সোজাসুজি বলবি। কি বলো? যদি ছাব্বিরের সাথে তোর বিয়ে দিই তাহলে তোর কি কোনো অমত আছে? আমি পারবো না। আমি ওর জীবন কেড়ে নিতে চাইছিলাম, আর এখন জীবন সাথী কিভাবে হব? যেটুকু শুনেছি সেটুকু বল। বিয়ে করবি কি না বাবুকে? তোর মতামত কি? বর্ষা মুখে কোনো কথা না বলে শুধু ঘাড় কাত করলো। তাহলে এই বিয়ে হবে? ভুল করছো, আমি পারবো না ওই মেয়েকে বিয়ে করতে। তোর সমস্যা কি বিয়ে করতে? তুমি কি জানো ওই মেয়েকে? ওদের বাসায় থাকতাম বলে কত অপমান সহ্য করেছি, তার কোনো হিসাব নেই। আর তুমি বলছো তাকে বিয়ে করতে? আম্মু, বিয়েটা কোনো খেলা না। যার সাথে থাকবো তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকবো। মানুষ তো ভুল করে। আমি প্রথমে বর্ষাকে ক্ষমা করেছিলাম, ভেবেছিলাম ভালো হয়ে গেছে। কিন্তু জানো, সম্পত্তি পাওয়ার জন্য কত বড় নাটক করে আমার সাথে। আমি বুঝতেই পারিনি যে নাটক করছে। আম্মু, কি গ্যারান্টি আছে যে ও নাটক করছে না? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে বর্ষা দৌড়ে রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আম্মু এসে আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বর্ষা অভিনয় করছে, তোকে মেরে ফেলবে। তবু ওর সাথে তোর বিয়ে করতে হবে। আমরা তোর খারাপ চাই না। তুই বুঝিস না কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা। তুই তো নিজেই বলিস মেয়েটা কান্না করে শুকিয়ে গেছে, আর মাঝরাতে বালিশে মুখ গুজে কান্না কখনো অভিনয় হতে পারে না। জানিস ভাইয়া, বর্ষাপু তোকে কত ভালোবাসে। বর্ষাপু সত্যি তোকে খুব ভালোবাসে। একবার বিয়ে কর, তখন বুঝবি আপু তোকে কতটা ভালোবাসে। বর্ষার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস আছে, তবে তুই জানিস না। যখন বর্ষা তোর থেকে দূরে থাকে তখন কিন্তু তুই ভালো থাকিস না, কিন্তু তোর সন্নিকটে বর্ষা আছে তাই তুই বুঝতে পারছিস না। হারিয়ে গেলে কিন্তু শূন্যতা বোঝা যায়। আমাকে একটু সময় দাও, ভেবে নেই। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি করব? আমি কি ভালোবাসি বর্ষাকে? ভালোবাসি না। তবে দূরে থাকলে থাকতে পারি না কেন? আর মেয়েটা তো অভিনয় আর করছে না, কত শুকিয়ে গেছে। বর্ষাকে কি বিয়ে করব, নাকি বাসা থেকে পালিয়ে যাব? মেয়েটা তো এখন সারাক্ষণ কান্না করে আমার জন্য। অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো বলেছিলাম মেম সাহেবকে কষ্ট দিব না। আমি কি করব? মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। আমি তো মেম সাহেবকে ছাড়া থাকতে পারবো না। বিয়েটা কি করে নেব? তার বকা তো সেই ছোট থেকে খাচ্ছি, এখন তার বকা খাওয়া মিস করি। কিন্তু যদি বর্ষার অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে আমি কিভাবে থাকবো? না না, আমি মেম সাহেবকে কারোর হতে দেব না। আমি দরজা খুলে বাহিরে গিয়ে দেখি বর্ষা ব্যাগ নিয়ে চলে যাবে বলে বের হয়েছে। বর্ষা, কোথায় যাচ্ছ? প্রথম নাম ধরে ডাকলাম, কিন্তু পেছনে তাকালো না, একটু থেমে চলে যেতে লাগলো। বর্ষা, আমি তোমাকে বিয়ে করব, তুই কোথায় যাচ্ছ? কিন্তু থামছে না। আমি দৌড়ে গিয়ে হাত ধরলাম, কিন্তু বর্ষা এক ঝটকায় হাত সরিয়ে দিল। আমাকে বিয়ে করিস না। আমি কিন্তু আবার নতুন করে নাটক করছি, আবার তোর কোনো বড় ক্ষতি করব কিন্তু। হাত ছাড়, আমি চলে যাব। বিয়ে করতে হবে না, আমি জোর করছি না। আমি তোমাকে বিয়ে করব না, আমি অভিনয় করছি। সর, যেতে দে। কোথাও যাওয়া হচ্ছে না। ছাড়। এই হাত ধরলাম আর সারা জীবন ধরবো আর ছাড়বো না। কিন্তু বর্ষা তো শুনছে না, হাত জোর করে ছাড়িয়ে নিতে চাচ্ছে। আমি বর্ষার হাত ধরে একটা রুমে নিয়ে গিয়ে বর্ষাকে আটকে দিলাম। আম্মু, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়েতে রাজি আছি। কি মনে করে রাজি হয়ে গেলি? কেউ পাশে থাকলে শূন্যতা বোঝা যায় না, হারিয়ে গেলে বোঝা যায়। আর আমি কয়েকদিন দূরে ছিলাম, কিন্তু ভালো ছিলাম না। আর দূরে থাকতে চাই না। আমি বর্ষাকে ভালোবাসি, তবে ভয়ে ভয়ে ভালোবাসাটা লুকিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। যা গিয়ে রাগ ভাঙা। যাচ্ছি। আমি গিয়ে রুমের দরজা খুলে দেখি বর্ষা কান্না করছে বসে বসে। বর্ষা, সরি, আমি তোমাকে ভালোবাসি। আমি খুনি, লোভী, বিশ্বাসঘাতক। না, তুমি ওসব কিছু না, আমি তোমাকে ভালোবাসি বলে বর্ষাকে টেনে উঁচু করলাম। সাথে সাথে কিছু বুঝে ওঠার আগে বর্ষা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বাস কর বাবু, আমি আর নাটক করছি না রে। আমি মন থেকে তোকে ভালোবেসেছি, আর অনেক ভালোবাসি। কি করলে তুই বুঝবি বল? আমি তাই করব। কিভাবে বোঝাবো তোকে? আমি না তোকে অনেক ভালোবাসি। আমি মরে যেতাম, কিন্তু তোকে যদি একটু পাই, সেজন্য আর কিছু করছি না। আমি বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। না, আমি তোমার কিছু হতে দেব না। আমি সরি, তুমি শুধু আমার। আমি তোমার কিছু হতে দেব না, আর কোথাও যেতে দেব না। আমি কিন্তু সত্যি অভিনয় করছি না, মন থেকে তোকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর পুরনো সবকিছু এখন এখানে কবর দিয়ে দেব। আর কেউ কোনো কথা তুলবো না। তবে প্রপোজ করতে হবে। আসি তো পারি না, তুমি কি করবে? শিখিয়ে দেবে? বর্ষা আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। তুমি কি আমার বিয়ে করবে? আমার দুঃখের সাথী হবে না? আমার সুখের সময়ে আমার পাশে থেকো। আমার একটু সুখে তুমি সুখী হয়েও। আমি হয়তো তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো না,
কিন্তু সারা জীবন পাশে থাকবো। গ্রহণ করবে আমাকে? আমি বর্ষার সামনে বসে বর্ষার হাত ধরে বললাম, আমি আগে তোমার দুঃখ দূর করে দেব, তারপর তো তোমার পাশে থাকবো। আমি তোমার আমার মতো করে ভালোবাসবো, তোমার রেগে যাওয়ার কারণ হব, আমি তোমারে অনেক রাগাবো। কেন? আমি যে তোমার ওই রাগী চেহারার মায়ায় জড়িয়ে গেছি। আমি তোমার বমি বমি ভাবের কারণ হতে চাই। বর্ষা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, লজ্জায় লাল হয়ে গেছে। ভালোবাসি এই তোমাকে যে লজ্জা পেয়ে রাগি থেকে এমন লজ্জাবতী হয়ে যাও বর্ষাকে। আমিও ভালোবাসি আমারে এত সুন্দর করে প্রপোজ করা সেই মানুষটাকে, যাকে হাজারো কষ্ট দিচ্ছি, তবুও সে আমাকে ভালোবাসে। প্রপোজ করলে তা কোনো কিছু তো দিলে না। কি দিব ওয়েট। ওর হাত থেকে ব্রেসলেট খুলে আমার হাতে পরিয়ে দিল। হাতে হচ্ছে না, তবুও আমার হাতে হাত জোর করে পরিয়ে দিল। আমি বাইরে যাচ্ছি। বাইরে আসার পর, কি রে, অভিমান শেষ? শেষ। তুই কি করে বুঝলি? আপুর ব্রেসলেট ওর হাতে। তাহলে বিয়েতে তোদের কারোর অমত নেই তো? আমি কিছু বলার আগে পেছন থেকে ফোরন কাটতে শুরু করে দিল। অমত তাও ওর? দেখছো না কার ব্রেসলেট হাতে দিয়ে রেখেছে? মুখ বন্ধ করো। মুখ বন্ধ থাকলে কিন্তু তুই ওরে পাইতিস না। আমি বকবক করি বলেই বর্ষাকে পেয়েছিস, তা না হলে হারিয়ে যেত। তাহলে বিয়ে কবে? ওর আব্বু বাসায় আসুক কালকে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। বাবু, তোর মত আছে তো? না থাকলে বলে দে, আমি চাই না তোর জীবনে জোর করে বর্ষাকে দিতে। আমি রাজি। আচ্ছা, আমরা একটু ঘুরতে যাব বলেছিলাম, তা কি আর হবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যায় যাবে? শীতের রাতে হাঁটতে ভালো লাগে। ঠান্ডা খেতে হবে, আর জ্বর আসলে তুই ভুগবি তো। কিছু হবে না, চাঁদনি রাত, চলো পার্ক থেকে ঘুরে আসি। তোর মাথায় কি চলছে বলতো? প্রথমে তো যেতে দিতে চাইছিলি না, আর এখন রাত হয়ে গেছে তবুও যাওয়ার জন্য এত লাফালাফি করছিস। আমি যাব, কে কে যাবি তাই বল, না হলে গেলাম। আমি যাব। তাহলে আমিও যাব। আর কেউ যাবে নাকি? জোরে বললাম যাতে ঘরে বর্ষার কান পর্যন্ত যেতে পারে। ওয়েট করো, আমি ডেকে দিচ্ছি সেই কাউকে। আমি একটা ব্লেজার গায়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। খুব শীত পড়েছে। খানিক বাদে আসলো, ওরা একটা করে চাদর গায়ে দিয়ে আছে। চলুন সাহেব। চাঁদনি রাত, বেশ ভালো লাগছে হাঁটতে। ভালোবাসার মানুষটা সাথে আছে, তবু যদি আরেকটু কাছে থাকতো। এই মানুষের চাওয়াটা বড়ই বিচিত্র। যত পাচ্ছি ততই যেন আবদার বাড়ছে। প্রথমে চাইতাম বর্ষা ভালোভাবে কথা বলুক, ক্রমানুসারে চাইতে চাইতে সে আমার হবু বউ পাশে হাঁটছে, তবুও হাতটা ধরে হাঁটতে মন চাইছে। আমি একটু আস্তে হাঁটছি, যাতে করে ওরা আমার সমান থাকে। বর্ষা মাঝখানে, ওরা দুজন গল্প করছে বর্ষা বাদে। কি ব্যাপার, তোর এত আস্তে হাঁটছিস কেন? আমি আস্তে হাঁটবো, তোরা জোরে চা। বর্ষাপু, জুড়ে হাঁটো তো। কেন? ও জোরে হাঁটবে কেন? ও বুঝেছি, দিয়া ওর বউকে ছেড়ে দে, চাঁদনি রাতে একটু চন্দ্রবিলাস করুক, আমরা একটু আগে যাই। দে, যতই হোক হবু বউ। বর্ষাপু, থাকো তাহলে। না, তোমাদের সাথে যাই। ঢং করা লাগবে না, একটু থামো। খুশি নে, পা চালিয়ে এগিয়ে যাই। ওরা দুজন এগিয়ে গেল। আমি বর্ষার পাশে পাশে হাঁটছি, কেউ কারোর সাথে কথা বলছি না। বর্ষা লজ্জা পেয়ে চোখ নামিয়ে রাখছে। আমি এর আগে বর্ষার দিকে তাকিয়েছি, কিন্তু কোনো কিছু হয় নাই। কিন্তু এখন তাকিয়ে যেন চোখ ফিরাতে পারছি না। চোখ দুটো আটকে গেছে তার ওই মায়াবী চেহারায়। চাঁদনি রাতে, চাঁদের জ্যোৎস্নায় বর্ষাকে যেন অনেক বেশি সুন্দর লাগছে। সাদা চামড়ায় চন্দ্রের আলো, চোখ ফিরছে না। মেয়েটা মাটির দিকে ফিরে হাঁটছে। আমি তার দিকে, তার চুল, তার মাথার খোপা, তার কানের ঝুমকো, তার ঠোঁটের ওই লজ্জা পাওয়া হাসি, সব কিছুর প্রেমে পড়ে যাচ্ছি হাজারো বার। বর্ষা, হাত ধরে হাঁটবো। খুব ইচ্ছে করছে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটবো। অনেক দিনের স্বপ্ন, প্রিয় মানুষটার হাত ধরে কোন এক শীতের চাঁদনি রাতে শিশিরে ভেজা ঘাসে তার হাত ধরে হাঁটবো। বর্ষা কোনো কথা না বলে হাতটা এগিয়ে দিল। বর্ষার ঠান্ডা হাত আমি ধরলাম। বর্ষা, কিছু বলছো না যে? বিরক্ত হচ্ছ নাকি? না না, বিরক্ত হচ্ছে না। জানো, আজকে না তোমার সামনে আসতে লজ্জা লাগছে। এটা কিন্তু অপরাধ বোধের লজ্জা না, কেমন জানি লাগছে। তোমার দিকে আজকে তাকাতে এত লজ্জা লাগছে কেন? মেয়েদের বিয়ের আগে প্রিয় মানুষের সামনে যেতে লজ্জা লাগে, তাই সে যত পরিচিত হোক না কেন। বাবু, হাতটা শক্ত করে ধরবে। আমি বর্ষার হাতটা শক্ত করে চেপে ধরলাম। সারা জীবন ধরে থাকবে তো?
ইনশাল্লাহ। একটা কথা বলবো? হুম। আমি যদি কখনো কোনো অন্যায় করি বা তোমার সাথে খারাপ ব্যবহার করি বা তোমাকে কষ্ট দিই, তখন কিন্তু তুমি অভিমান করে দূরে যেতে পারবে না। তখন তুমি আমাকে বোঝাবে, যদি না বুঝি মারবে অনেক। তারপর আমি অভিমান করব, তারপর তুমি ভালোবেসে রাগ ভাঙাবে, তারপর বুকে টেনে নেবে। তবে মারা লাগবে না, তুমি তো আমার হয়ে গেছো। আমার বর্ষা কোনো অন্যায় করতে পারে না। এর আগের বার তো তোমার এই দুর্বলতা নিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। বর্ষা, ওই কথা এখন তুললে কিন্তু আমি হারিয়ে যাব। আর কখনো বলবো না, তুমি হারিয়ে যেও না। তোমাকে খুব ভালোবাসি। আমি হারাবো না, আর হারাতে দেবও না। কিরে, কি বলছিস? কিছু তো শুনতে পাচ্ছি না। তো তোরে তো বর্ষাকে দিলাম, আমাদের কি ফুসকে খাওয়াবি? চলো। কি ধান্দা, দোকানের সামনে এসে ঢোল পিটাচ্ছে। আমরা ফুচকার দোকানে আসলাম। ব্রো, ফুচকা দিন তো 3 জনকে, যতক্ষণ খেতে পারে। তুই খাবি না? আমি গরু না। কি, আমরা গরু? যা, খাওয়াতে হবে না। আরে, আমি মজা করছিলাম বন্টি। আমি ফুচকা খাই না, তোরা খা যতক্ষণ পারিস। আমি ওদের সামনে বসে খাওয়া দেখছি। এই জন্য গুরুজনেরা বলে, বিয়ে করে বউকে কি খাওয়াবি। তখন বর্ষা একটা ফুচকা আমার গালের সামনে ধরলো। হা করো। না, আমি খাবো না, তুমি খাও। হা করো। না, আমি খাই না। হা করো বলছি। না, আমি খাবো না। আমি দিচ্ছি, তাও খাবে না? দাও। বর্ষা আমার গালে দিল। ওই রে, ভালো বাচ্চা। টুরু লাভ। বেশি বকলে কিন্তু বিল তোদের দিতে হবে। তোর বউ খাইছে তো আমি কেন দেব? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ওদের খাওয়া শেষ হলে বিল দিয়ে বাইরে আসলাম, পকেট ফাঁকা। বাসায় চল, শীত লাগছে। ফুসকে খেয়েছে ওদের, আর একটু একসাথে থাকতে দেই নে। আমরা আগে চাই। বেশি বকিস। আমি আবার বর্ষার সাথে যেতে লাগলাম, কিন্তু বর্ষা নিজে আমার হাত ধরেছে। তোমার কি শীত করে? একটু একটু। করবেই তো, ব্লেজারে কি শীত মানে? আসো চাদরের মধ্যে। বর্ষা আমার হাত ছেড়ে চাদরটা আমার গায়ে দিল অর্ধেক, আর বর্ষা নিজের গায়ে কিছুটা দিল। বর্ষা আমার হাতটা নিয়ে ওর ঘাড়ে দিল, দিয়ে বাম হাত দিয়ে আমারে পেছন থেকে ধরে আছে, আর ডান হাত দিয়ে আমার হাত ধরে আছে। আর শীত লাগছে নাকি তোমার? না, আরো শীত লাগে। খুব ভালোবাসি, হয়তো নিজের থেকে অনেক বেশি। অ্যাগেইন। ক্যান আই কিস ফর ইউ? এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ইয়েস ইউ ক্যান। দাও। এখন এখানে? কেন? চাঁদনি রাত কেউ বুঝতে পারবে না। আচ্ছা। আমি গিয়ে বর্ষার সামনে আসলাম। হি হি হি। বর্ষা আমার গলার সমান লম্বা। আমি বর্ষার দিকে মুখ এগিয়ে নিয়ে গেলাম। বর্ষা চোখ বন্ধ করে দিল। আমিও চোখ বন্ধ করে বর্ষার কপালে এঁকে দিলাম ভালোবাসার পরশ। এটা কি হলো? কেন কিস? এটা কিস? তুই কি বাচ্চাদের কিস করছিস? কেন? জানিস না গার্লফ্রেন্ডকে কিভাবে কিস করতে হয়? আর আমি তো তোর বউ। না, জানি না। ওয়েট, শিখিয়ে দিচ্ছি। আউচ! বর্ষা তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরলো। পায়ের উপর কেন দাঁড়াচ্ছ? কিস করবো তাই। তাই বলে? চুপ থাকতো, কিস করতে দে। মেঘ তো আমার পায়ের উপর উঠে দাঁড়ালো। কিস করতে কি পায়ের উপর দাঁড়াতে হয়? কি হয় কি না হয় দেখা যাবে, চুপ থাকতো এখন। মেঘ আমার পায়ে দাঁড়িয়ে আমার গলা 2 হাত দিয়ে ধরে রাখছে। এবার আস্তে আস্তে আমার দিকে এগিয়ে গেল। আমি দেখতে পাচ্ছি মেঘের মিষ্টি ঠোঁট থরথর করে কাঁপছে। এতটা কাছে চলে এসেছে যে শীতের মধ্যে গরম নিঃশ্বাস আমার ঠোঁটে লাগছে। মেঘ যে কাঁপছে সেটা আমি বুঝতে পারছি। আস্তে আস্তে মেঘ ভালোবেসে 4 ঠোঁট এক করে দিল। তখন যে শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে গেছে, আমি কেঁপে উঠলাম আর মেঘকে শক্ত করে চেপে ধরলাম, কিন্তু মেঘ ছাড়িয়ে দিয়ে দৌড় দিল। মুহূর্তটা যে এত সুন্দর ছিল যে ভুলবার মতো না। আমি কোথায় আছি, কিভাবে আছি, কখন, কিছু হুঁশ নেই। শীতও তখন লাগছে না। ভালোবাসার মানুষের কাছ থেকে ফার্স্ট কিস পেলাম, তাও এত সুন্দর করে। তখন আমি আর যেন আমার মধ্যে নেই, হারিয়ে গেছি তার মধ্যে। আমি আস্তে আস্তে বাসায় আসলাম। আসবার পর দেখি সবাই এক জায়গায় বসে আছে। তোর আসতে দেরি হলো যে? দেখ, কোথায় আটকে গেছিল। মাথা ঘুরছে। কি রে, ঠিক আছিস তো? ঠান্ডা লাগছে নাকি? বলেছিলাম বাহিরে যাস না। দূর, আমার মাথা থেকে ওই মুহূর্তটা এখনো যায় নাই, তার জন্য মাথা ব্যথা করছে। না, ঠিক আছি। আচ্ছা চল খেয়ে নে। না আম্মু, অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না। তুই খাবি না? না, আমারও পেট ভরে আছে। তুই আবার কি খেলি? কিছু না, যা খেয়েছি তা অনেক পুষ্টিকর খাবার। আর ঘুমানোর আগে আরেকবার খাবো, তাহলে আর ক্ষুধা লাগবে না। মেঘ তো লজ্জায় লাল হয়ে গেছে, কোনো কিছু বলছে না, মুখে চাপা হাসি দিয়ে রাখছে। তোমরা খেয়ে নাও। চলো, তোমরা খেয়ে নাও। আম্মুরা খেতে চলে গেল।
কি খেয়েছিস রে যে পেট ভরে গেছে? তোর বয়স কত রে? সবসময় এক কাঠি বেশি বুঝিস। আমি কি খেলাম তোকে কেন বলবো? যা, বলতে হবে না। যা তো যা। মেঘনা, আপুকে নিয়ে যাই। না থাক থাক, মেঘনানার সাথে কিছু কথা বলবো। আচ্ছা বলো, আমরা রুমে আছি। থ্যাংক ইউ। কিন্তু ওরা দুজন উঠে চলে যাচ্ছে, সাথে সাথে মেঘনাও চলে যেতে লাগলো। ওই তুমি কই যাও? কিন্তু কোনো কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকালো। তাকালো তো নয়, যেন তীর মারলো। আচ্ছা একা পাই, তখন দেখবো কিভাবে পালাও। দূর চলে গেল। আসি ভাবলাম আর একবার, কিন্তু তার হলো না। বাইরে ঠান্ডা, তাই আমার রুমে আসলাম। এসে চুপচাপ বসে আছি। রাত তখন 11টা বাজে। সবাই শুতে চলে গেছে। কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিতেই তো অবাক, এটা কার ফোন? আমার ফোন কই? তখন ফোন আসলো। এ কি, আমার নাম্বার থেকে ফোন আসলো? কে আপনি? আমার ফোন কোথায়? ফোন তার মালকিনের কাছে আছে। কোনো সমস্যা? এটা কি তোমার ফোন মেঘ? ঘুমোচ্ছ নাকি? আমার ফোন নিলে কেন? তোমার নাম্বার ছিল না, তাই ফোন নিলাম। তোমার সবকিছু তো আমার, তাই না? অধিকার দিছো তো? দিছি তো। আমি কিন্তু তোমাকে খুব জ্বালাবো। তা তো জ্বালাচ্ছ। কই, এখন কি করলাম? ভাবলাম আরেকবার করব, কিন্তু তুমি চলে আসলে কেন? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না? আম্মুদের সামনে কি বলছো? তখন কত লজ্জা লাগছিল বলো তো? তো কি করব, তুমি তো আমাকে মাতাল করে দিছো। আমার ফার্স্ট কিস কিন্তু, জানো, যখন তোমাকে কিস করছি তখন আমার খুব ভালো লাগছে। একটু বাহিরে আসবে? কেন? আরেকবার নেব মিষ্টিটা। সব কত হবে না প্লিজ। তো না, কিস না করে ঘুম আসবে না। আগে ঘুমোতে কি করে? আমি আগে তো পাইনি ওই মিষ্টি, এখন আরেকবার পেতে চাই। হবে না। অনেক ভালোবাসি তো তোমাকে। যতই পাম দাও কোনো কাজ হবে না। না তো নাই। কিস করব যখন বলেছি তখন করবই। সে ক্ষমতা যে তোমার নেই। তুমি ঘুমাও। আচ্ছা, গুড নাইট। সবুর করো, সবুরে মেয়েও ফলে। তোমার সবুরে অনেক ভালোবাসা ফলবে। তোমাকে কোনো কিস করা হবে না। আমি ফোনটা কেটে দিয়ে উঠে বসলাম। তখন ডিয়ার মেঘনা দেখো কি করি, কি করতে দেবে না। আমি আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে মেঘের রুমের দিকে এগিয়ে গেলাম। 2টা রুম পরে মেঘনার রুম। রুমের সামনে গিয়ে দেখি দরজা দেওয়া। হা হা হা, দরজায় হ্যাজবোল্ট গোল, যা মরা দিলেই খুলে যাবে, যা বাহির থেকেই হোক আর ভেতর থেকে। আমি অনেক সতর্কতার সাথে দরজা খুললাম। রুমের লাইট বন্ধ করে দেওয়া। পা টিপে টিপে মেঘের দিকে এগিয়ে গেলাম। মেঘ চোখ বুজে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে মেঘনার মুখ চেপে ধরলাম। মেঘনা ভয় পেয়ে গেল, চিৎকার দিতে যাবে, তখন আমি বেড লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে দেখতে পেয়ে, তুমি এখানে কেন? যাও, চলে যাও আমার রুম থেকে। আমি কত ভয় পাইছি বলো তো? তুমি কি যেন বলেছিলে আমাকে কিস করা হবে না? চলে যাও, না হলে আমি কিন্তু চিৎকার করব। হা 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 হা। আচ্ছা চিৎকার করো, করলে সবাই আসবে। তখন তুমি কি বলবে? বলবো তুমি আমার ঘরে ঢুকে আমার সাথে অসভ্যতামি করছো। তখন তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তাই না? তাহলে চিৎকার দাও, যেন আজকেই বিয়ে দিয়ে দেয়। তাহলে এই শীতের রাতে তোমাকে পাবো আর আনলিমিটেড কিস করতে পারবো। তুমি এখন আমার সাথে কি করবে? দেখবে কি করি। না, তুমি যাও। আমার পাওনা দিয়ে দাও, চলে যাচ্ছি। না দিলে এখানে থাকবো। না দিলে? জোর করে নেব। যাও তো, দিব না। আমি খাটে মেঘের দিকে এগিয়ে গেলাম। মেঘ ভয়ে ভয়ে খাট থেকে নামতে যাবে, আমি অমনি হাত চেপে ধরলাম। কোথায় পালাচ্ছ? কিস তো করবই, যত দেরি করতে তত দেরি হবে। এখন কোনো কিস হবে না। ওকে, সি নাও। আমি মেঘকে টেনে খাটে নামিয়ে দিলাম। 2 হাত চেপে ধরলাম। মেঘ তো মুখ বন্ধ করে আছে, সর্বশক্তি দিয়ে মুখ চেপে ধরে আছে। আমি তখন ওর কাণ্ড দেখছি, চোখ বুজে আছে, এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে আছে। এইভাবে কিস করা যাবে না, আর গেলেও কোনো ফিলিংস আসবে না। আইডিয়া। আমি মেঘকে ছেড়ে দিলাম। ঠিক আছে, যখন মত নেই তখন আর জোর করব না। আমি মিথ্যা রাগ দেখিয়ে আসাতে আস্তে চলে আসতেছি, আর ভাবছি কখন এসে আটকাবে। প্ল্যান মাফিক মেঘনা পেছন থেকে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। টোপ লেগেছে। তুমি যা ইচ্ছে তাই করো, অনেক কিস করো, যা মন চায় তাই করো, তবুও রাগ করো না। আমার পেছন থেকে জড়িয়ে ধরে ফোপাচ্ছে। আমি মেঘকে সামনে ফেরালাম। এই পাগল, কান্না করছো কেন? কোথায় যাচ্ছ? কোথাও না। কোথায় যাবো বলো? তোমাকে হারিয়ে ফেলবো না তো? চলে যাবে না তো আমার কাছ থেকে? আমি মেঘের হাতটা শক্ত করে ধরলাম।
এই হাত দুটি যখন ধরেছি ছাড়বো না। তোমার উপর রাগ করব মেঘ, অনেক রাগ করব, অভিমান করব, অনেক অভিমান করব। এসব রাগ অভিমান ছেড়ে চলে যাবার জন্য না, আরো বেশি ভালোবাসা পাওয়ার জন্য। আমি রাগ করব দূরে থাকার জন্য না, কাছে পাবার জন্য। অভিমান করে কথা বলা বন্ধ করে দেব, ওটা হারাবো বলে না, আরো বেশি আপন হবার জন্য। আমি একবার যখন তোমার হয়েছি, তোমার কাছে সারা জীবন থাকবো। যদি তুমি আপন করে রাখো তবুও থাকবো, আর যদি তাড়িয়ে দাও তবুও থাকবো। তবে অদৃশ্য হয়ে সাথে সাথে মেঘ আমার মুখ চেপে ধরলো। দেখো, আমি হয়তো স্বাভাবিকভাবে তোমাকে কিছু বলবো না, কিন্তু কোনো কষ্ট দিব না। কিন্তু সাংসারিক জীবনে যদি কোনো অন্যায় করি, আর যদি কখনো মনের ভুলেও বলি আমাকে ভুলে যাও বা আমাকে একা থাকতে দাও, তখন তুমি কি করবে বলো তো? আমি জানি আমার মেঘ কখনো বলবে না ওই কথা, তবু যদি বলে তাকে ভুলে যেতে, কখন এত শক্ত করে জড়িয়ে ধরবো যে তার সমস্ত ক্রোধ ভালোবাসায় পরিণত হবে। আচ্ছা, আমি তো তোমার সাথে অনেক বাজে ব্যবহার করলাম, অনেক কষ্ট দিলাম, কিন্তু কোনো প্রকার কষ্ট, কোনো বাধা আসলো না যে তোমাকে পেতে। আমার যে অন্যায়, তার শাস্তি তো পাইনি। শাস্তি পেতে চাও? হুম। আজকে থেকে ওইসব কথা কখনো বলতে পারবে না, কখন মন খারাপ করে থাকতে পারবে না, কখনো কান্না করতে পারবে না। সব সময় মুখে হাসি থাকতে হবে। সমস্ত কথাগুলো যা তোমাকে কষ্ট দেয় সেসব আমার সাথে শেয়ার করতে হবে। সব সময় আমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে হবে, বকা দিতে হবে। জানো, তোমার ওই রাগী মুডটাকে না বড্ড বেশি ভালোবাসি। যখন তুমি আমাকে বকা দাও তখন খুব ভালো লাগে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো কি? আমাকে অনেক আদর দিতে হবে, অনেক। সারাদিন যখন মন চাইবে তখন পাপ্পি দিতে হবে। এই হলো তোমার শাস্তি। এটা শাস্তি না ভালোবাসা? তো যারে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে কিভাবে শাস্তি দেব? তার কিছু হলে কি আমি ভালো থাকবো? মেঘ তখন আমার চোখের দিকে তাকালো, আস্তে আস্তে নিজের সমস্ত ভর আমার উপর দিল। আমার গলায় 2 হাত দিয়ে আমার মাথাটা নিচু করিয়ে আবারও সেই সুস্বাদু মিষ্টি দিয়ে দিল। তবে এবার অনেকক্ষণ ধরে কিস করলো। একরকম হাঁপিয়ে গেছি আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম। ব্যাস ব্যাস ব্যাস, আর চাই না, পেট ভরে গেছে। মন, তোমাকে দেখেই মন ভরে না, আর কিস করে কি মন ভরে? আচ্ছা অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে ঘুমাও। তোমাকে ছেড়ে যেতে মন চায় না, মন চায় তোমার কাছে থাকি, আর তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও। বিয়েটা হোক তখন হবে, লক্ষ্মীটি একটু ওয়েট করো, যাও ঘুমিয়ে যাও। গুড নাইট। গুড মর্নিং। মর্নিং? 2টো বাজে, আর আমি সবার আগে উইশ করলাম। পাগল একটা। আমি আবার চুপি চুপি নিজের রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে বসে আয়নার দিকে তাকিয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম নিজেকে আয়নায় দেখে। এটা তো মুখ না, যেন কোনো পেইন্টিং করা কোনো চিত্রকলা। কে করতে পারে? আমি রাগে রাগে বাহির এসে দেখি 3 পাণ্ডব বসে বসে গল্প করছে। আমাকে দেখে, বর্ষা আপু, তোমার বিয়েতে কি কোনো জোকার বলেছ? কই না তো। তাহলে জোকার আসলো কই থেকে? জোকার কা, আপনি রং নাম্বারে এসেছেন। বল কে করলো এই অবস্থা? কণ্ঠটা চেনা চেনা লাগছে, কোন জায়গায় শুনেছি। ভালোই ভালোই বল কে করেছে, না হলে কিন্তু আমি তোদের ছাড়বো না। এনার কণ্ঠ ভাইয়ার মতো, বলো। দেখ, আমি কিন্তু রেগে যাচ্ছি। কখন আম্মু আসলো, এসে তো তিনিও হাসছেন। আম্মু বলতে বলো কে করেছে। এরা কেউ শিকার হবে না। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। এদের সাথে বকে কোনো লাভ নেই। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমি দেখে নিব। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। আমার মুখে কালি দেওয়া। আমি ছাড়ছি না। আমি গিয়ে ওদের থেকে দূরের একটা চেয়ারে বসলাম। কেমন দিলাম? প্রমাণ কর, কে দিছে? আমি শুনে ওদের দিকে তাকালাম, পর্যন্ত না, চুপচাপ মুখ ভার করে ফোন চালাচ্ছি। আম্মু খেতে দিছে, খেয়ে নে। কিন্তু আমি উঠে চলে আসলাম আমার রুমে, বসে বসে গেম খেলছি। আর ওদিকে ও মনে হয় রাগ করছে, ও সব করা ঠিক হয়নি। আরে না, কোনো শখ করছে। কেউ যেন শিকার হবে না যে চলো আরো পেছনে লাগি। যদি রাগ করে? কিছু হবে না। আমি ফোনে গেম খেলছি, তখন ওরা রুমে ঢুকলো। কিরে, গেম খেলিস নাকি? বলেই ফোন টেনে নিল। কি চাস তোরা? সকালে মুখে কালি দিছিস, এখন আবার বিরক্ত করছিস। চলে যেতে বললেই হয়, এভাবে তাড়াচ্ছিস কেন? আমি তো এসে তোদের সবার বোঝা হয়ে গেছি, বিরক্তের কারণ হয়ে গেছি। দেখি সাথে সাথে 3 জনের মুখ কালো হয়ে গেছে।
ভাইয়া, আমি বুঝতে পারিনি, সরি। আর মজা করব না। আমি না মজা করে কালে দিচ্ছি। আসলে তোকে না রাগাতে ভালো লাগে, কিন্তু অত রেগে যাবি বুঝতে পারিনি। আর বিরক্ত করব না। নে তুই গেম খেল, চলে যাস না জানো। সরি, আমি তোমার মুখে ওসব করেছি। প্লিজ ক্ষমা করে দাও। দিয়া কিছু করেনি, আমি সব করেছি, আর কখনো করব না। এ কি, কেঁদে দিল? মেঘ আর দিয়ার চোখে পানি চলে আসছে। দিয়া কান্না করতে করতে চলে গেল। খুশি ওর সাথে গেল। আমি সরি, আর মজা করব না, কথা দিচ্ছি। প্লিজ বাসা থেকে যেন যেও না। যদি বলো আমি চলে যাব। বুঝতে পারিনি বেশি হয়ে গেছে। আরে আমি তো মজা করে বলেছি, তোমরা কেন সিরিয়াসলি নিচ্ছ? আমি কেন এই সামান্য বিষয় নিয়ে রাখবো? আজব তো। সত্যি তো? পিওর সত্যি। তুমি রাগ করলে খুব ভয় হয়। আমি তখন মেঘকে খাটে টেনে নিলাম। কি করছো? কেউ চলে আসবে, ছাড়ো তো। গুড মর্নিং কিস দাও। দিয়া কান্না করছে, আগে ওরে সরি বলো, তারপর দিব। সত্যি তো? সত্যি। অনেক দিতে হবে কিন্তু। অনেক দিব। এবার ছাড়ো, চলো। আমি ছেড়ে দিলাম। তারপর দিয়া রুমে গিয়ে দেখি বোনটা আমার খাটে বসে কান্না করছে। দিয়া, সরি, আমি আর তোর সাথে কখনো মজা করব না। চলে যাস না তুই। আমি বুঝতে পারিনি তুই বিরক্ত হয়ে যাবি। এই পাগল মেয়ে, আমি কি রাগ করেছি নাকি? আমিও তোদের মতো মজা করেছি। তুই কান্না করছিস কেন? তুই যে বকা দিলি। তো আমার বকায় কান্না করে দিলি? বাব্বা, কান্না করে তো পুরো রানু মণ্ডলের মতো লাগছে। ফোনটা কই, কয়েকটা ছবি তুলে নেই। জানিস, আমি শুধু জানতাম আমার ভাই আছে। যখন পাশের বাসায় ওরা দুই ভাই বোন ঝগড়া করতো, মারামারি করতো, তখন আমি দেখতাম, খুব হিংসে হতো। মাঝে মাঝে কান্না করতাম আর তোকে খুঁজতাম। আম্মু আমাকে বোঝানোর জন্য বলতো, তোরা একটা ভাই আছে, দেখিস সেও একদিন ফিরে আসবে। তখন থেকেই ভাবতাম, যখন তোকে ফিরে পাবো তখন তোর সাথে এভাবে মজা করব, তোকে এভাবে জ্বালাবো, সারাক্ষণ হেনস্ত করব। আর তুই ফিরেও আসলি। কিন্তু দেখ, বুঝতে পারিনি যে তুই রাগ করবি। আর কখনো এমন করব না আমি। তখন দিয়ার চোখে পানি মুছে দিচ্ছি। এই, তোর ভাই কারোর উপর রাগ করে না, আর তার বোনের উপর তো না। আমিও মজা করেছি। তুই আমাকে এভাবে সারাক্ষণ বিরক্ত করবি, অনেক জ্বালাবি, কান্না করবি না। কেন কাঁদছিস? আমি কিন্তু কান্না পছন্দ করি না। আচ্ছা, কানবো না। মন ভালো হয়েছে? না 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 না, মন ভালো হয়নি। ফেরা কি? তখন দেখি মেঘ পেছন থেকে না না করে ইশারা করছে। তুই না 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 করছিস কেন রে? মেঘ তোকে কি ইশারা করছে সত্যি করে বল, মিথ্যা বলবি না। জানি না, তবে না বলতে বলছে। ও বেশ কানেকশন। না বলতে বলেছে আর না বলছিস? না মানে আসলে কি জন্য না বলতে বলেছে। তুই বুঝবি না, তবে কথা দেওয়া আছে, এটুকু মাথায় রাখা উচিত। বুঝিয়ে বলতো, আমি বুঝতে পারছি না। কিচ্ছু না। তখন আম্মু আসলো। তোরা খাবি তো? রুমে কি করছিস? এখানে রাজ্জাক সাবানার করুণ কাহিনী হচ্ছিল, আর তুমি এখন আসলে ফুপুমা? কি? কিচ্ছু না, চলো তো, আমার ক্ষুধা লাগছে। আমরা খেয়ে নিলাম, তবে সুযোগ খুঁজতেছি মেঘ কই। পাওনা জিনিস নিয়ে নিতে হবে। যাই হোক, মেঘও বুঝতে পেরেছে, সেজন্য আম্মু যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে, আর আমার দিকে তাকিয়ে হাসছে। মেঘ আম্মুর সাথে রান্নাঘরে ঢুকেছে রান্না করতে। তখন আমি রান্নাঘরে গেলাম। আম্মু নানু ডাকছে, কি ওষুধ খুঁজে পাচ্ছে নাকি। মেঘ, তুই মাংসটা দেখ, আমি আসছি এখনই। আমিও যাই। না না না, মাংস পুড়ে যেতে পারে। কই যাবে? আম্মু চলে যেতেই আমি মেঘকে একটানে নিজের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরলাম। এই রান্নাঘরেটা যখন তখন কেউ চলে আসবে, ছাড়ো। না, আমার থেকে পালাচ্ছ কেন? প্লিজ ছাড়ো, আমি পরে সব মিটিয়ে দিব। পরেরটা পরে, আমি এখন চাই এখনই। প্লিজ। কাজ হচ্ছে না, দেবে নাকি আমি জোর করে নেব? চোখ বন্ধ করো। ঠোঁটে কিন্তু। চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। তখন মেঘ নাকটা আমার নাকে ঘষা দিল। ওই আম্মু চলে এসছে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সরে আসলাম। তাকিয়ে দেখি কেউ নেই। কখনো মেঘ দৌড়ে চলে গেল। দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। সুযোগ পাই তখন দেখবে, চিটিং করার মজা বোঝাবো। ওয়েট করে আছি। তখন আম্মু আসলো। তুই কি করছিস? কই, আমি তো চিনি নিতে আসছি। চিনি নিয়ে কি করবি? ফেস প্যাক বানাবো। হাত দে। আমি হাত দিলাম। আম্মু তখন আমার হাতে খানিক চিনি দিল। আমি চিনি হাতে নিয়ে চলে আসলাম। কি আর করব, চিনিগুলোই খেলাম। আসছিলাম ভালোবাসার মিষ্টি খেতে। আম্মু দিল চিনি ধরিয়ে হাতে। কি আর করব, এও মিষ্টি খাই। দুধের স্বাদ ঘোলে মিটাই। আমি রুমে এসে এবার গেম খেলছি। তখন খানিক বাদে মেঘ আমার পেছনে এসে আমারে জড়িয়ে ধরলো। কিচ্ছু বলার আগে আমার সামনে এসে কয়েক সেকেন্ড কতগুলো কিস করে দৌড়ে চলে গেল। কোনো কথা বলল না। বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু। ঝড়ের মতো এসে চলে গেল। তখন আব্বু বাসায় আসলো, তাই আমি বাহিরে গেলাম।
আম্মু বিয়ের কথা বলল, সবকিছু শুনে আব্বু 2 দিন পরে বিয়ের দিন ঠিক করলো। 2 দিন পর বিয়ে হয়ে গেছে। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব কিন্তু সামনে দ্বার রক্ষী। টাকা না দিলে ভেতরে যেতে দেব না। কিসের টাকা? ট্যাক্স। বাসর ঘরে যেতে কি ট্যাক্স লাগে? দিবি কিনা বল। এই নে। আমি কি ফকির যে কয়েন দিয়ে ফকির বিদায় করছিস? তো টাকা চাইলি যে? কর করে 2,000 টাকার নোট দে। না দিলে? সাথে গিয়ে ঘুমাবি? আমার কাছে নেই। কত আছে? 1000। তাই দে। আমি টাকা দিলে দরজা খুলে দিল। জানি টাকা না দিলে পেঁচাল বাঁধাবে, তাই দিয়ে দিলাম। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমারই যেন নার্ভাস লাগছে। প্রথম তো, পরের বার ঠিক হয়ে যাবে। আমি এগোতেই মেঘ নেমে আসলো। আমারে সালাম করার উদ্দেশ্য নিচু হলো। তখনই আমার পা জড়িয়ে ধরলো, আবার কান্না করে দিছে। আমি তাড়াতাড়ি তুলে নিলাম। কি শুরু করলে আবার? ক্ষমা করে দিছো তো আমাকে? তুই জানো না, আর আমাদের তো সব মিটে গেছে। তারপরও তুমি কেন আবার? আমি কিন্তু ওসব পছন্দ করি না। নিজেকে ক্ষমা করতে পারছি না, কি করব? ভালোবাসো আমাকে, অনেক ভালোবাসো। দেখবে নিজেকে ক্ষমা করতে পেরেছো। বাসি তো, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। আমারই কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে যদি যাই তো ভালোবাসলাম কেন? আর তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি তো আমার মেম সাহেব। যদি কখনো অন্যায় করি অনেক মেরো, কিন্তু কথা বলা আর ছেড়ে যেও না। তোমার কি মনে হয় আমি ছেড়ে চলে যাব? না, কখনো না। আর আমি যদি কখনো যেতে চাই, যেতে দিবা না। রাগ করলে শক্ত করে জড়িয়ে ধরো, দেখবে আমার রাগ ভেঙে যাবে। রাখতে দেব না। আই এম দ্য হ্যাপি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। কেন? তোমাকে পেয়ে। আমিও। আজকে থেকে কিন্তু আমার সব দায়িত্ব তোমার। আমারে হাসাবে, কাঁদাবে, রাগাবে, রাগ ভাঙাবে, আর অনেক ভালোবাসবে। আচ্ছা, তারপর কিছু ফরজ নফল কাজ শেষ করে খাটে বসলাম। এবার কি বলো তো? 1টা বাজে ঘুমোতে হবে। কি ঘুম, তাও এখন? তো ঘুমাবে না? তবে সকালে। এখন কি করবে? জানো না? না, জানি না। আচ্ছা, তুমি ঘুমাবে কোথায়? এখানে, আমার বুকে দেখিয়ে দিয়ে। কেন? আমার বর যে তুমি, আর বরের বুকে ঘুমাতে হয়। কে বললো? বলা লাগে না, আমি জানি। আদর? জোর করে নিলে কি করবে? নাও না, আজ আর পালাবো না। তো কি করবে? অনুভব করব। কিভাবে? তুমি হয়তো রাগ করতে যে তোমার কাছে আসতাম না, তাই। কিন্তু তুমি হয়তো জানো না, মেঘ তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছিল। তোমার কাছে আসলে কোথাও যেতে মন চাইতো না, কিন্তু বিয়ে হয়নি সেই ভয়ে দাঁতে কামড় দিয়ে তোমার থেকে সরে যেতাম। এখন তো আর যাবে না, আর এখন তো তুমি আমার বউ। তোমার মুখে বউ ডাক শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়। কেন? বুঝবে না। আদর দেই? লাইট বন্ধ করি? না, থাক। কেন? দেখবো আমার বরকে। আমি কিছু বলার আগে মেঘ আমার উপরে উঠে বসলো। এই ঠোঁট আমার, এই নাক আমার, এই বুক আমার, তোমার সবকিছু আমার, শুধু আমার, শুধু আমার, অন্য কারোর না। কথা বলতে দিল না, আমার ঠোঁটে আঙুল রাখলো। আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসলো। কারোর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। শীতেও মেঘ ঘামছে, কাঁপছে তার গোলাপি ঠোঁট। সে আস্তে আস্তে আরো কাছে চলে আসলো, অনেক কাছে আমার ঠোঁটের সাথে তার গোলাপি ঠোঁট করে দিল। জানি না কতক্ষণ রাখছিল। আমি আবারও হাঁপিয়ে ছাড়িয়ে নিলাম। আচ্ছা, আমার ডায়াবেটিস হবে না তো? কেন? এত সুস্বাদু মিষ্টি খেলে। হলে হবে, এখন থেকে সব তোমার, যা মন চায় তাই করবে। আবারও মেঘকে টেনে নিলাম, আর মেঘ হারিয়ে গেল আমার বুকে।